আচ্ছা, যাই হোক, এখানে আমাদের দেখো 5.3 একটা বাকি ছিল না? এই বড় প্রশ্নটা ইকুইজিটামের ও বিকাশ। উম, এইদিকে মনে হয় গ্যামেটের উৎপত্তি বিকাশ বলতে এখানে কি বোঝানো হয়? তার মানে অ্যান্থেরিডিয়াম আর বিগোনিয়াম, এই দুইটা মানে মেল আর ফিমেল। আচ্ছা, আর তোমাদের যদি ধরো অনেক সময় হয় না যে জনগণনা আসে, তাহলে কিন্তু একই। কারণ জনগণনা আসলে আমরা কি করি, একটু মেলটা কিভাবে ডেভেলপ হয় সেটা বলি। হ্যাঁ, মেল ফিমেল একত্রিত করা, ওইটা ডেভেলপমেন্ট আমরা বলি, যে কিভাবে মেল ডেভেলপমেন্ট হলো, কিভাবে ফিমেল ডেভেলপমেন্ট হলো। এরপর আমরা জাস্ট নিষেকটা আমরা ইয়া করি যে ওই শুক্রাণুগুলো যখন বের হয়ে ওই সাদা কাটতে থাকে, তারপরে হইলো তোমার যে গ্রিবা নালী দিয়া ভেন্টারে প্রবেশ করে, নিষেক ঘটে, জাইগোট উৎপন্ন হয়, এটা পরবর্তীতে আবার অঙ্কুরোদ্গম হয়ে অঙ্কুরিত হয়ে স্পোরোফাইটে পরিণত হয়। এটা হলো যৌন জনন আর কি, যদি ইয়ে করে মানে নিষেকটা নিষেকটা এক্সট্রা বলতে হয় আর কি। এখন দেখো আমাদের প্রশ্ন আছে শুধু অ্যান্থিডিয়াম আর্কিগোনিয়ামের ডেভেলপমেন্ট। এখন আমরা আগেই দেখছিলাম এরা সহবাসী, ইকুইজিটাম সহবাসী, এক অর্থাৎ কি অ্যান্থিডিয়াম আর্কিগোনিয়াম একই থ্যালাসে উৎপন্ন হয়। তবে ভিন্নবাসীও কি হইতে পারে। এটা কি কারণ হয়, পুষ্টির অস্বাভাবিকতার কারণেও কি অনেক সময় কি এদের ভিন্নবাসী থ্যালাস হইতে পারে, যে একটা এক থ্যালাসে শুধু মেল আর এক থ্যালাসে শুধু ফিমেল, এরকম হইতে পারে। এখন দেখো এই যে অ্যান্থেরিডিয়াম, অ্যান্থেরিডিয়াম তোমার দুই ভাবে এদের বিকাশটা ঘটে। একটা হলো নিহিত অ্যান্থেরিডিয়ামের বিকাশ, আর একটা হলো কি অবিক্ষিপ্ত ধরনের অ্যান্থেরিডিয়ামের বিকাশ। এটাই হলো মেন আর কি। এখন দেখো অ্যান্থেরিডিয়াম আর্কিগোনিয়ামের পূর্বে, যে ছেলে বড় না মেয়ে বড়, তাহলে হলো ছেলে বড় আর কি। অ্যান্থেরিডিয়াম আর্কিগোনিয়ামের পূর্বেই উৎপন্ন হয়, যখন প্রোথেলাসটার বয়স কয়েক মাস হয়। কয়েক মাস হওয়ার পরে তারপরে গিয়া আস্তে ধীরে তোমার ইয়াটা উৎপন্ন হয়। মানে একদম শুরুতেই শুরুতেই কিন্তু অ্যান্থেরিডিয়াম আর্কিগোনিয়াম উৎপন্ন হয় না, যখন থেলাসটা উৎপন্ন হয়, প্রোথেলাসটা উৎপন্ন হয়, তার কিছু সময় পরে তখন লোবের প্রান্তে, লোব তো বুঝো নাকি, ওই যে অনেকগুলো খন্ড হয়। হ্যাঁ, তাহলে তখন কি এটা উৎপন্ন হয়। অনেক কথা হইলো, স্কিপ করতে হবে। এটা দেখা যায়, মোটামুটি দেখা গেলে হবে। আচ্ছা, এখন দেখো এদের আহ অ্যান্থেরিডিয়ামটা হইলো দুই, একটা হলো নিহিত অ্যান্থেরিডিয়াম আর একটা হলো অবিক্ষিপ্ত। নিহিত বলতে কি, এটা হইলো ওই যে যে মেইন স্ট্রাকচারটা, ওটাকে আমরা কুশন বলি, অনেক সময় কুশন বলি না, এই মেইন মেইন অংশটুকু, মাঝখানের মেইন অংশটুকু। অনেক সময় ওই যে আমরা এই ধরো সোফা টোপাতে বালিশের কুশন, বালিশের মতো কুশন ইউজ করে না, যে মাঝখানে থাকে, এদের এরকম আর কি। যে কুশনে একদম মাঝখানে, মাঝের কুশনে কি উৎপন্ন হয়। এই পুথলাসের কিনারায় বালক টিস্যুর একটা পৃষ্ঠীয় কোষ পেরিকিলিনাল বিভাজনের মাধ্যমে, পেরিকিনিল মাঝে মধ্যে তো আমাদের ইয়া হয় যে পেরিকিলিনাল আর একটা অ্যান্টিক্লিন, এই দুটো বলতে কি বোঝায়? পেরিকিলিনাল ধরো হয় হলো যে প্যারালালি, প্যারালাল, হ্যাঁ, মানে যে থ্যালাসের সাথে আহ সমান্তরাল, থ্যালাসের সাথে সমান্তরাল। আর অনেক সময় যখন ওই যে অ্যান্টিক্লিনাল থাকে, অ্যান্টিক্লিনাল মানে হলো সমকোণে। সমান্তরাল আর সমকোণ কিন্তু এক না। আচ্ছা, হ্যাঁ, আর অ্যান্টিক্লিনাল হচ্ছে সমকোণে হয় আর কি। তো যাই হোক, এখানে হচ্ছে পৃষ্ঠের প্রোথেলাসের পৃষ্ঠের যে আর এগুলা তো এই যে বাধক টিস্যু, সবসময় তো উৎপন্ন বাধক টিস্যু থেকেই হবে। আমরা তো জানি যে বিভাজন সক্ষম কে, বাধক টিস্যু নাকি স্থায়ী টিস্যু? বাধক টিস্যু, বাধক টিস্যু থেকে, বাধক টিস্যু অনেক টাইপস আছে, যে কোনো এক টাইপস থেকে হলে সেটা পরের কথা। তবে প্রোথেলাসের এটা যে যে কোনো একটা লোব, লোব থেকে বা কিনার প্রান্ত থেকে বাধক টিস্যু থেকে আলটিমেটলি উৎপন্ন হবে, এটা কমন কমন জিনিস। পেরিক্লিনাল মানে থেলাসের সাথে সমান্তরাল বিভাজনের মাধ্যমে কি হবে তোমার
আহ দুইটা কোষ উৎপন্ন হয়, একটা হলো বাইরের দিকে হয় কি প্রাথমিক জ্যাকেট লেয়ার, আর হইলো তোমার, কারণ সমান্তরালে বিভাজিত হইলে দুইটা কোষ হলো না, তাহলে একটা হলো ভিতরের দিকে, একটা হলো কি বাইরের দিক। বাইরের দিকে অলওয়েজ জ্যাকেট লেয়ার, আমরা এর আগে দেখছিলাম বাইরের দিকে যেটা হয় এটা কি করে জ্যাকেট লেয়ার, আর ভিতরের দিকে যেটা সেটা হলো এটা হইলো ওই যে কি বলে মাতৃকোষ আর কি, স্পোর মাতৃকোষ। মানে স্পোর মাতৃকোষের আগে তো আমরা বলি এন্ড্রোগোনিয়াল সেল আর কি, মাতৃকোষ আর কি, পরবর্তীতে আস্তে ধীরে হবে আর কি। তাহলে এখানে এই পর্যন্ত আমরা কি দেখলাম, এই পর্যন্ত আমরা দেখলাম যে এটার নাম হচ্ছে নিহিত অ্যান্থেরিডিয়াম। তার মানে তো মাঝখানে যে কুশনের মধ্যে উৎপন্ন হবে, তারপরে এখানে একটা পেরিক্লিনাল বিভাজন হবে, সমান্তরাল বিভাজন হবে, আহ যেখান থেকে এই জিনিসটা উৎপন্ন হবে। তাহলে প্রোথ্যালাসে একটা সমান্তরাল বিভাজন হবে। তাহলে দুইটা কোষ হলো, একটা হলো ভিতরের, একটা হলো কি বাইরের। বাইরেরটা হলো জ্যাকেট ইনিশিয়াল কোষ, মানে এটা থেকে জ্যাকেট লেয়ার তৈরি হবে। জ্যাকেট ইনিশিয়াল কোষ থেকে কি তৈরি হবে, জ্যাকেট লেয়ার। আর ভিতরেরটাকে বলা হয় কি, হ্যাঁ, কারণ এটা হলো স্পোর মাতৃকোষ হিসেবে কাজ করবে। ওই জন্য এটাকে আমরা বলি, আমি তো জানি স্পোর মাতৃকোষ যেটা থেকে ডেভেলপ হয় এটাকে আমরা বলি এন্ডোগোনিয়াল সেল। হ্যাঁ, তাহলে এটা বলে প্রাথমিক এন্ডোগোনিয়াল সেল, প্রাথমিক মানে প্রাইমারি এন্ডোগোনিয়াল সেল সৃষ্টি করলো। তাহলে বাইরের যেই জ্যাকেট ইনিশিয়াল কোষ, তাহলে এটা এখন আবার কি বিভাজন হবে না, এটা এখন সমকোণে বিভাজন হইব। সমকোণে বিভাজন হলে এই যে চারটা হয়, তাহলে কি সব দিকে, কারণ জ্যাকেট তো সব দিকে দরকার না, আবরণটা চারপাশে দরকার, এই জন্য কি হবে অ্যান্টিক্লিনার। জ্যাকেট জ্যাকেট দরকার কোন দিকে, সব দিকে দরকার, তার মানে পুরো পাশে দরকার, এই জন্য কোন বিভাজন হবে, অ্যান্টিক্লিনাল বিভাজনের মাধ্যমে একটা এক স্তরযুক্ত জ্যাকেট সৃষ্টি হয়। এরপর দেখো, তারপরে ভিতরের দিকে যে অ্যান্ডোগোনিয়াল কোষটা আছে, এটা এখন বারবার কি হবে, বিভাজিত হবে। অ্যান্ডোগোনিয়াল বিভাজিত হইয়া দেখো এখান থেকে অনেকগুলো অ্যান্ডোগোনিয়াল কোষ উৎপন্ন হইব, অর্থাৎ এগুলো শুক্রাণু মাতৃকোষ। অন্যগুলো কি অ্যান্ডোগোনিয়াল কোষ হবে, মানে একটা থেকে দুইটা, দুটো থেকে চারটা, মানে এগুলো মাইটোসিস। তারপরে অ্যান্ডোগোনিয়াল কোষগুলো আর একটু বড় টর হইয়া কি হবে, শুক্রাণু মাতৃকোষ। তারপরে হলো এই শুক্রাণু মাতৃকোষ থেকে পরবর্তীতে এই শুক্রাণু মাতৃকোষ কয়টার মতো, 256টার মতো। আর এই প্রতিটা শুক্রাণু মাতৃকোষ থেকে দুইটা করে শুক্রাণু উৎপন্ন হবে, কয়টা করে, দুইটা করে শুক্রাণু উৎপন্ন হবে। তাহলে 256টা যদি শুক্রাণু মাতৃকোষ হয়, তাহলে শুক্রাণু উৎপন্ন হবে কয়টা, 500, দুইটা করে 12টা, এবং এরা হবে কি বহু ফ্লাজেলা যুক্ত। তাহলে এটা হলো নিহিত। দেখো তাহলে এখানকার পড়া এখানে শেষ করে ফেলো। এটা তেমন আমরা কিছু বলি নাই, আমরা বলছি এটা নামে যেহেতু নিহিত অ্যান্থেরিডিয়াম, তার মানে এটা এই যে যে প্রোথেলাসের মাঝ বরাবর যে কুশন, হ্যাঁ, ওটার মধ্যে উৎপন্ন হবে। উৎপন্ন হলে সেখানে তোমার কোন বিভাজন হবে, মানে আমার আর ওটা তো আছে যে প্রোথেলাসের সবসময় বাজক কলা থেকে উৎপন্ন হবে, সবসময় কি বাজক কলা থেকে উৎপন্ন হবে। তারপর হলে এখন হইলো তোমার এই, হ্যাঁ, এখানে এখন তোমার যেই বাজক যে কোষটা সেখানে পেরিকিনিয়াল বিভাজন হলো, একটা বাইরের দিকে উৎপন্ন হবে, একটা ভিতরের দিকে। তো বাইরের দিকে যেটা উৎপন্ন হবে জ্যাকেট লেয়ার না, এটা থেকে জ্যাকেট লেয়ার তৈরি হবে। এটা থেকে কি জ্যাকেট লেয়ার তৈরি হবে। তুমি মানে আগে না বললা, কোর্সের কথা না বলে উৎপন্ন প্রোডাক্টের কথা বললে কেমন, আগে জ্যাকেট ইনিশিয়াল কোর্স তৈরি হবে। এই জ্যাকেট ইনিশিয়াল কোর্সে পরবর্তীতে অ্যান্টিক্লিনাল বিভাজন হইব। কোন ক্লিনাল, কারণ এটা চারদিকে দরকার। হ্যাঁ, তাহলে ওই জন্য এক স্তর বিশিষ্ট এখান থেকে জ্যাকেট লেয়ার তৈরি হবে। এটার কথা শেষ। এরপরে তোমার হলো ভিতরের দিকে যে কোষটা, এটাকে আমরা বলি প্রাথমিক, তা আগের মতো প্রাইমারি এন্ডোগোনিয়াল সেল কোষ। এটা এখন বারবার বিভাজিত হয়ে অনেকগুলা এন্ডোগোনিয়াল কোষ উৎপন্ন হবে। অনেকগুলা বলতে কয়টা, 256টা। তো এইভাবে সাধারণ অনেকগুলা বলতে 256টা এন্ডোগোনিয়াল কোষ, আর পরবর্তীতে আরো পুষ্টি টুষ্টি গ্রহণ করে এই এন্ডোগোনিয়াল সেলগুলাকে আমরা বলি কি শুক্রাণু মাতৃকোষ। এন্ডোগোনিয়াল সেলগুলোকে কি বলি, শুক্রাণু মাতৃকোষ। পরবর্তীতে এই শুক্রাণু মাতৃকোষ থেকে কয়টা করে শুক্রাণু উৎপন্ন হবে, দুইটা করে শুক্রাণু, প্রতিটা থেকে দুইটা করে হইলো। তারপর তোমার এটা হইলো এই যে মাতৃকোষের দুই পাশে নিউক্লিয়াস সাইটোপ্লাজম এগুলো জমা হবে, প্রতিটা প্রতিটা মাতৃকোষের দুই পাশে কি নিউক্লিয়াস সাইটোপ্লাজম জমা হবে। জমা হয়ে প্রতিটা থেকে দুইটা করে শুক্রাণু উৎপন্ন হবে। তাহলে এভাবে 256টা যদি হয় মাতৃকোষ, তাহলে 256 দ্বিগুণ 512টা শুক্রাণু উৎপন্ন হবে, এবং এরা হলো বহু ফ্লাজেলা বিশিষ্ট। শুক্রাণু হচ্ছে কি বহু ফ্লাজেলা বিশিষ্ট। ঠিক আছে, আরেকটা আছে অবিক্ষিপ্ত। আচ্ছা, আমরা একটু ছবিতে একটু দেখি। এই যে দেখো একটা প্রাথমিক কোষ, মানে ওই যে বাজক কোষ আর কি,
এই বাজার কোষে একটা তোমার এই যে এই, কি বলে এটাকে দুইটা কোষে বিভাজিত হইলো। দুইটা কোষ যখন বিভাজিত হয় তোমার এটাকে এটাকে আমরা বলছি হইলো তোমার প্রাথমিক যাকে ইনিশিয়াল কোষ। আর নিচেকে বলছি প্রাইমারি এন্ডোগোনিয়াল কোষ, যেটা শুক্রাণু মাতৃকোষ হিসেবে কাজ করবে। পরবর্তীতে হইলো তোমার এই যে শুক্রাণু মাতৃকোষ, এগুলো আস্তে ধীরে কি আরো বাড়তে থাকে, এগুলো আস্তে ধীরে বাড়তে থাকবে। মানে এখানে যদি দু তিনটা দেখাচ্ছি, তুমি চাইলে আরো দেখাইতে পারো, এটা সমস্যা নেই। কারণ এগুলো তো সবসময় বৃদ্ধি পেতে থাকবে, বৃদ্ধি পেতে পেতে 256 হবে। তুমি যা 256 দেখবে না, তুমি হয়তো 8, 10, 12টা এরকম দেখাইবে আর কি, ঠিক না? তাহলে এই যে দেখাইলা, এরপর আস্তে ধীরে একই সাথে তুমি চাইলে একই সাথে দেখাইতে পারো। এই যে তাহলে তোমার কোষের সংখ্যা কমে আসবে। এই জ্যাকেট ইনিশিয়াল যেমন এরা কি করছে, এখানে এন্ডোগোনিয়াল কোষের প্রথমে বৃদ্ধি দেখাইলো, বিভাজন দেখাইলো, এরপর আবার জ্যাকেট। তুমি চাইলে একসাথে দুইটাও কি দেখাইতে পারো, কোনো সমস্যা নাই। তো একটা কি করছো যে জ্যাকেটে মানে একটা কোষে থাকবে, তোমার জামাতে থেকে একটা সুতা, তাহলে ওটা তো কি জ্যাকেট ইনিশিয়াল কোষে বিভাজন হবে না? বিভাজন হয়ে তো এক স্তর বিশিষ্ট লেয়ার তৈরি হবে না? লেয়ার তৈরি হবে, লেয়ারে তো আর একটা কোষ থাকবে না। তাহলে এই যে এখানেও এখন কি হয়েছে দেখো, অনেকগুলা, এই যে দেখো অনেকগুলা অনেকগুলো হয়েছে না? এই যে দেখো জ্যাকেট অনেকগুলো হয়েছে। হ্যাঁ। তো আর এখানেও দেখো শুক্রাণু মাতৃকোষ আস্তে ধীরে বাড়তেছে, আস্তে ধীরে কি এই দেখো এখানে বাড়তেছে, বাড়তেছে, বাড়তে বাড়তে এখন অনেকগুলা। আর এখানে একটা শুক্রাণু দেখাইছে, এই শুক্রাণু মাতৃকোষ থেকে এখানে কি একটা শুক্রাণু দেখা হয়েছে। দেখো তো এই যে একটা শুক্রাণুতে ফেলা দিলা কতগুলা, এই যে অনেকগুলা ফেলা, বউ ফেলা দিলা বিশিষ্ট। এই হইলো অ্যান্থেইডিয়ামের বিকাশ। ওইটা যদিও লাগে না, তারপরে একবার একটু বলে নিয়ে। ও বিক্ষিপ্তটা কি, এটাও কি খাড়া লোবের শীর্ষে, ওটা যেমন মানে কুশলনের ভিতরে ছিল। এটা হলো লোবের শীর্ষে বা কিনারা থেকে উৎপন্ন হয়। লোবের কিনারা যে প্রাথমিক যে কোষ থেকে একটা আমরা যেটা দেখলাম, যে যে বাজক টিস্যুটা আর কি, যেটা থেকে মানে মেইন শুরু হবে আর কি। হ্যাঁ, ওইটা কয় তলে বিভাজিত হইব? 3 তলে বিভাজিত হইব। 3 তলে বিভাজিত হইলে কয়টা কোষ উৎপন্ন হয় বলো তো? 4টি। এমনি তো দেখো যে একবার বিভাজন হইলে কয়টা? 2টা। আর একবার বিভাজন হইলে 3টা। আর একবার বিভাজন হইলে 4টা। মানে 3বার বিভাজন হলে তোমার শরীরের মনে করো 3 খন্ড মানে 3টা এরকম পোজ দিল অস্ত্র দিয়া, তাহলে তোমার 4টা খন্ড তৈরি হবে না? 4টা খন্ড তৈরি হবে। তাহলে নাকি দেখানো লাগবো। এটা তোমার শরীর, 1 কোপ দিলাম, 2 কোপ দিলাম, 3 কোপ দিলাম, খন্ড হচ্ছে কয়টা? 1, 2, 3, 4টা খন্ড। আচ্ছা, তাহলে এখানে বলছে 3টা তলে যখন বিভাজিত হয়, বিভাজিত হইলে একটা হলো কেন্দ্রীয় কোষ, যে 4টা উৎপন্ন হয়। তোমার একটা হলো কেন্দ্রীয় কোষ, আর একে ঘিরে কি বাকি 3টা কোষ অবস্থান করে। কেন্দ্রীয় কোষটা কি করে তোমার? কেন্দ্রীয় কোষটা ইনিশিয়াল কোষ। এই কি বলো এটাকে, অ্যান্থেরিডিয়াল, মানে এটা থেকে অ্যান্থেরিডিয়াম উৎপন্ন হবে আর কি। অ্যান্থেরিডিয়াল ইনিশিয়াল কোষ, যেটা পেরিক্লিনারি বিভাজনের মাধ্যমে তোমার জ্যাকেট কোষ এবং ভিতরের দিকে কি তোমার এন্ডোগোনিয়াল কোষ উৎপন্ন করবে। আর ওগুলা বাইরের যে 3টা আছে না, এরও আবরণ তৈরি করবে। এখানে মোট তো হলো 4টা উৎপন্ন হবে। 4টা উৎপন্ন হলো তো একটা থাকবে ভিতরের দিকে, আর 3টা অবস্থান করবে একে ঘিরে, ওরও প্রোটেকশন দিবে। কিন্তু এই ভিতরের যেটা, এটা আবার 2টা অংশে বিভক্ত হবে। 2টা খণ্ডে বিভক্ত হয়ে একটা খণ্ড তার ভিতরের আবরণটা তৈরি করবে। মানে ওই ভিতরেরটা যখন 2টা খণ্ডে বিভাজিত হবে, সেখানে তো ওই 2টার মধ্যে সাপেক্ষে তো একটা ভিতরে একটা বাইরে, ঠিক না? ওখানে যেটা ভিতরে সেটা হইলো তোমার এন্ডোগোনিয়াল, মানে সেখান থেকে শুক্রাণু উৎপন্ন হবে। আর বাকি বাইরের দিকে যেটা ওইটা ওই এন্ডোগোনিয়ালের আবরণ তৈরি করবে। এতটুকু জানলে না, এটা ছবি লাগবে না, ঠিক আছে? আর পরবর্তীতে এন্ডোগোনিয়াল থেকে তো শুক্রাণু মাতৃকোষ, শুক্রাণু মাতৃকোষ থেকে শুক্রাণু, একটা আমরা যেভাবে দেখছি ওইভাবে। জাস্ট এখানে পার্থক্য হলো এই জায়গায় একটা হলো খাড়া লোবে শীর্ষে উৎপন্ন হয়, এই জিনিসটা মনে রাখলে হয়েছে, আর কিছু না। পারবা?
আচ্ছা, না লাগে না, এটা হইলো ওই যে পরিণত যখন মুরব্বি হয় তখন এবার সাইজ কিরকম হয় ওই কথাটা বলছে আর কি, যে গোলাকার। এই দেখো তো বিন তো আছে কোনো? হ্যাঁ, এই দেখো এখানে কোনো বিন তো নাই। আমরা এতদিন দেখছি না বিন্দু বিন্দু থাকে। এখানে বলছে কি মোটামুটি গোলাকার আর কি, যে গোলাকার এবং বৃন্তহীন। এতে এক স্তর বিশিষ্ট বন্ধপ্রাচীর থাকে। অ্যান্থেরিয়ামে শুক্রাণু মাত্রিক 256, দ্বিতীয় সংখ্যক শুক্রাণু উৎপন্ন হয় যখন পানির সংস্পর্শে আসে। পানির সংস্পর্শে আসলে বিতাড়িত হয় এবং শুক্রাণু মুক্ত হয়। এবং এই শুক্রাণুটা কি পেঁচানো, এই যে দেখছো না, এই যে দেখো পেঁচানো না, এই যে এই গঠনটা, এই গঠনটা দেখো কি, এই যে এই যে পেঁচানো, এই যে পেঁচানো এবং বহু ফ্লাজেলা। তাহলে এই তো মানে এটা হলো ওভারঅল, মানে তুমি মুরব্বী হইলে তোমার চেহারা কি, এটা হলো সেটা। এরপর দেখো আর্কিগোনিয়ামের বিকাশ। আর্কিগোনিয়ামের বিকাশ এটা হলো কোথায়? এটা প্রোথেলাসের মাঝামাঝি অঞ্চলে উৎপন্ন হয়। মাঝামাঝি অঞ্চলের কিনারায় বাজক টিস্যু থেকে কি সবসময় উৎপন্ন হবে আগের মতোই। তাহলে তোমার আগেটা যেমন যেই কোষ থেকে উৎপন্ন হয়েছে ওটাকে বলছি আমরা প্রাথমিক অ্যান্থেরিডিয়াল, তাহলে বা ইনিশিয়াল এটাকে, বা আরম্ভিক কোষ, এটা হলে ওটা হলো অ্যান্থেরিডিয়াম, এটা আর্কিগোনিয়াম, ঠিক না? তাহলে এটা বলে আর্কিগোনিয়ামের প্রারম্ভিক কোষ একই। এটাও পেরিকিনিয়াল বিভাজন হবে। পেরিকিনিয়াল বিভাজন হইলে বাইরে একটা ভিতরে একটা হইলো। তাহলে বাইরের দিকে যেটা, তখন আগে আগেরটা ছিল অ্যান্থেরিডিয়া, শুক্রাণু। এটা হলো ডিম্বাণু। এখানে একটা ডিম্বাণুর গঠনে কি থাকে আমরা জানি, ডাকনা থাকে, নেক থাকে, নেক ক্যানেল থাকে, এতদিন যে ডিম্বাণুর স্ট্রাকচার পড়ছো না। আর ভিতর থাকে, যেখানে ডিম্বাণু উৎপন্ন হয় ভিতরে থাকে কি ভেন্টার। এই কথাগুলো একটু মনে রাখতে হয়। নেক, নেক ক্যানেল, ভেন্টার। হ্যাঁ, তো হ্যাঁ, আর ডাকনা হলো উপরে। হ্যাঁ, ডাকনা থাকে কোথায়? একদম উপরে। তাহলে দেখো এখানে বাইরের দিকে যেটা, এটাকে আমরা কি বলে, প্রাথমিক ডাকনা কোষ, মানে এখান থেকে ডাকনা উৎপন্ন হবে। আর ভিতরের দিকে যে কেন্দ্রীয় থাকে, ভিতরের দিকে একটা কেন্দ্রীয় কোষ সৃষ্টি হয়। তাহলে প্রাথমিক ডাকনা মানে তোমরা যখন, আমরা এখানে তো বইতে তো সিরিয়ালি দেয় নাই, তোমরা যখন ডাকনার কথা বলবা তখন ডাকনাটা শেষ করে দিবা, যখন যেটা বলবা সেটা কি শেষ করে দিবা। তাহলে এখন দেখো, এই যে ডাকনার কথা বলছে, ডাকনাটা কি করছে, কোষ পর পর দুইবার সমকোণে বিভাজিত হয়। এগুলো মনে না থাকলে ডাইরেক্ট বিভাজিত হয়, কোনটা এটা বলার দরকার নাই। বিভাজিত হইয়া দুইবার বিভাজিত হলে কয়টা কোষ উৎপন্ন হইব? চারটি কোষের একটা স্তর সৃষ্টি হয়। তার মানে এটাকেই বলা কি প্রাথমিক নেক সেল। নেক তো উপরের দিকে থাকবে তাই না, নেক সেল। তাহলে ডাকনা কোষ থেকে পরবর্তীতে নেক সেল উৎপন্ন হয়। এই যে নেক সেল, এগুলা অনেক আগে এরা স্পষ্ট করে ইয়া করে নেয়। মোটামুটি তাই কি। আচ্ছা বা এখন এই কোষ চারটি কয়েকবার আরো বিভাজিত হইব। নেক মিললেই কি হবে, গার। আরো কয়েকবার বিভাজিত হয়ে উঁচু গার গঠন, মানে নেক তো হইলো এক লেয়ার। আর এরকম এগুলো যখন বারবার বিভাজিত অনেকগুলো লেয়ার হইব তখন এটাকে বলে কি, বলে না তোমার যে গার মোটা, তখন হয়ে যাবে নেক ক্যানেল। এখন দেখো এই যে উঁচু গ্রীবা গঠন করে। আচ্ছা, তাহলে এই যে প্রাথমিক নেক ক্যানেল কোষ, এই যে নেক ক্যানেল কোষগুলা, এগুলা আরো মানে বিভাজিত হবে, বিভাজিত হয়ে তোমার এই যে নেক ক্যানেল কোষ সৃষ্টি করবে, অথবা আর আর বিভাজিত হয়ে কি দুটি নেক ক্যানেল সৃষ্টি করবে। আর আচ্ছা, আমরা বেটারটা বাদ দিই, আমরা এটা আবার দেখি। দেখো এখানে বলছে কি, ওই জানো না এটা, এই যে ডাকনা কোষটা, ডাকনা কোষটা থেকে কি উৎপন্ন হবে, ডাকনা কোষটা থেকে তোমার এই যে তোমার চারটা আরো বিভাজিত হবে, তখন চার কোষের একটা লেয়ার তৈরি হবে। এই লেয়ারটা আমরা বলবো নেক্সট। তাহলে এতটুকু মনে রাখো, ঢাকনা থেকে প্রাথমিক নেক্সট সেল, বোঝাই যায় প্রাথমিক, তার মানে এখান থেকে পরবর্তীতে আরো কিছু সৃষ্টি হবে। তাহলে এই যে প্রাথমিক নেক্সট সেল, তাহলে এই নেক থেকে কি কি উৎপন্ন হয়,
এই নেক্সট সেল থেকে গিবা কি উৎপন্ন হয়? এই যে বলা আছে না, এই যে চার কোষ বিশিষ্ট যে একটা লেয়ার, এটাকে আমরা নেক্সট সেল বলি। এই নেক্সট সেল এরা আরো বিভাজিত হইবে, বিভাজিত হইয়া কি আরো লেয়ার উৎপন্ন হবে না? আরো লেয়ার উৎপন্ন হয়ে কি কি গঠন করবে? গ্রীবা গঠন করে, নেক্সট থেকে গ্রীবা। এটা গেল। এখন এটা হইলো কোনটা গেল? আমাদের ডাকনা কোষ। তাহলে ডাকনা কোষটা একটু মনে রাখবা, যে প্রথমে নেক গঠন করবে, তারপর কি গঠন করবে? গ্রীবা। মানে নেকে এক লেয়ার কোষ, আর গ্রীবাতে হইলে কি তিন চার লেয়ার কোষ থাকে। এরপরে এই যে এখানে বলছে বাইরের দিকে ডাকনা, এটা এখন ভিতর দিকে আরেকটা বলছে না, ভিতর দিকে কি কেন্দ্রীয় কোষ। এই যে আর কেন্দ্রীয় কোষটিও কি তখন আড়াআড়ি ভাবে বিভাজিত হতে থাকে। আড়াআড়ি ভাবে যখন বিভাজিত হয়, তখন উপরের দিকে প্রথম বিভাজন হলে উপরের দিকে কি গঠন করে? উপর থেকে নেক ক্যানেল সেল। আগে হলো শুধু নেক সেল, এখন হলো নেক ক্যানেল সেল। আচ্ছা, এবং নিচের দিকে কি করে? ভেন্টার কোষ। মানে এই ভেন্টারের মধ্যে ডিম্বাণু উৎপন্ন হয়। তাহলে এই যে প্রাথমিক যে নেক ক্যানেল সেল আছে, এটা আরো বিভাজিত হয়। নেক ক্যানেল আরো বিভাজিত হয়ে কি করবে? নেক ক্যানেল সেল গুলা মানে সংখ্যা বাড়বে আর কি। নেক ক্যানেল কোষ সৃষ্টি হয়, অর্থাৎ কি ওটাই তো, মানে সংখ্যা কি আরো বাড়বে। বাড়বে অর্থাৎ এই যে বলছো কি, একটা থেকে কয়টা উৎপন্ন হবে? দুইটি, দুই কোষী নেক ক্যানেল কোষ সৃষ্টি হবে। আর যে প্রাইমারি যে ভেন্টার কোষটা আছে, এটা আবারও বিভাজিত হবে। বিভাজিত হইয়া প্রথম হলো ভেন্ট্রাল ক্যানেল দুইটা, আর হলো কি ডিম্বাণু। আচ্ছা, পরবর্তীতে এই ভেন্ট্রাল ক্যানেল কোষটি প্রজাতি ভেদে কি একবার বিভাজিত হয়ে দুইটা ভেন্ট্রাল ক্যানেল কোষও কি সৃষ্টি করতে পারে। এই হলো তোমার ওভারঅল গঠন। তার মানে এখানে আমরা কি দেখছি? এখানে আমরা দেখলাম যে প্রাথমিকভাবে যে প্রারম্ভিক কোষটা, প্রাথমিকভাবে যে প্রারম্ভিক কোষটা, এটা যে প্রাথমিক ধরো বিভাজন হইলো, পেরিক্লিনাল হইলো, দুইটা অংশ হইলো, এটাকে একটাকে বললাম আমরা বাহিরের, একটাকে বললাম কি, একটাকে বললাম বাহিরের, একটাকে বললাম ভিতরের। বাইরেরটার নাম কি? কভার কোষ, ঢাকনা কোষ। আর ভিতরটাকে আমরা কি বললাম? কেন্দ্রীয় কোষ। তাহলে বাইরের কোষটার কাজ কি? বাইরের কোষটা যে বিভাজিত হবে, বিভাজিত হয়ে তোমার মানে ধরো চার কোষী এক স্তর বিশিষ্ট আর কি, একটা থেকে দুইটা এভাবে চারটা হইলো। তাহলে চার কোষী, চারটা কোষ বিশিষ্ট এক লেয়ার বিশিষ্ট কি তৈরি করবে? নেক সেল তৈরি করবে। তারপর পরবর্তীতে এই নেক সেল আরো আর বিভিন্ন বিভাজন হবে। বিভাজন হইয়া তিন থেকে চার লেয়ার বিশিষ্ট কি গ্রীবা গঠন করবে। তাহলে এটা হলো বাইরের দিকে গেল, ঢাকনা কোষের কাজ গেল। এবার হইলো আমার কি কেন্দ্রীয় কোষের কাজ। কেন্দ্রীয় কোষে একইভাবে যখন বিভাজন হবে, তাহলে কেন্দ্রীয় কোষে বিভাজন হইলো, বিভাজন হলে তাও তো ভিতরের কোষ বাইরের কোষ। বাইরের কোষটা কি উৎপন্ন করবে? নেক ক্যানেল, আগেটা ছিল নেক সেল, এটা হলো নেক ক্যানেল সেল। আর ভিতরের দিকে উৎপন্ন করবে ভেন্ট্রাল সেল। তাহলে নেক ক্যানেল সেলে কি হবে? বারবার বিভাজন হবে, কোষের সংখ্যা বৃদ্ধি পাবে না? কোষের সংখ্যা বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে। তাহলে এখান থেকে নেক ক্যানেল সেল হইলো। তারপর হলো এরপরে যখন ভেন্ট্রাল, তাহলে ভেন্ট্রালে তোমার এখানে যখন আড়াআড়ি ভাবে বিভাজিত হইলো, বিভাজনের মাধ্যমে এখান থেকে দুই রকম হইলো, একটা হলো ভেন্ট্রাল ক্যানেল, আর একটা হইলো কি ডিম্বাণু। ভেন্ট্রাল, হ্যাঁ, ভেন্ট্রালটা বিভাজিত হয়ে কি হবে আবার দুইটা, তো ওই ভেন্ট্রালের ক্যানেল তৈরি করতে হবে না, আর হলো ডিম্বাণুটা। এই হইলো কথা। আমার তো ডিম্বাণু, আমরা তো আর্কিগোনিয়ামের না, ডিম্বাণুর প্রোডাকশন কিভাবে হয় সেটার কথাই বলছি। তাহলে এখানে এই যে দেখো প্রাথমিক কোষ, এখানে এই যে উপরের দিকে হইলো কভার কোষ, এই যে দেখো নিচের দিকে হইলো কি ভিতরের কোষ, কেন্দ্রীয় কোষ। তারপরে পরবর্তীতে এখানে কি দিছে দেখবা, নেক ক্যানেল। এখানে মনে রাখবা নেক হইলো উপরে, নেক ক্যানেল হইলো কি, নেক ক্যানেল একটু ভিতরে হবে না? নেক ক্যানেল মানে নেক কোষ হবে কি উপরে, আর নেক ক্যানেল হলো কি ভিতরে। আর আর ভেন্ট্রাল ক্যানেল হলো কি আরো ভিতরে, কারণ ভেন্ট্রাল তো সবচেয়ে ভিতরে। আর ডিম্বাণু হলো কি সবচেয়ে একদম মাঝখানে। ডিম্বাণু হবে কোথায়? মানে এখানে এটা একদম স্পষ্ট না, তোমরা ওই যে কাছ থেকে নিও। এ তোমাদের মতো যদি সব তো একই রকম, আগে যেগুলো আঁকছো না, আগে যা আঁকছো এগুলো আঁকছো, কোনো পার্থক্য আছে? হুবহু সেম। হ্যাঁ, ওগুলোর মতো দিবা, একই ওগুলাই দিবা। তবে হলো যেমন আগের গুলোতে যেমন কিছু ডিফারেন্স ছিল, বিভিন্ন লেয়ার টেয়ার বিভিন্ন রকম, এখানে ওখানে ওই জিনিসগুলো আছে। এখানে তো তুমি জাস্ট ডিম্বাণুটা দিবা, ঠিক না? তার আগে তুমি যে ছবিগুলো আঁকছো ওই সেম ছবিগুলাই,
সেম ছবিগুলোর মধ্যে সেম ছবিগুলো এখানে দিয়ে দিবা, সমস্যা নাই। আর গাড়িও ভালোভাবে আছে। আবার ওই এক্সট্রা কোনো উপাঙ্গ আনবা না, মানে এখানে তুমি তো দেখছো আছে কি কি, নেক আছে, গ্রিবা আছে, নেক ক্যানেল আছে, ভেন্ট্রাল ক্যানেল আছে, আর ভেন্ট্রালের মধ্যে ডিম্বাণু আছে, এই চার তো কিছু নাই, এই তো। আর এগুলো দিয়ে তো আমরা আঁকছি, তো এক ছবি কবে রাখবো? আর নিষেধ তো আপাতত দরকার নাই। আর নিষেধ বললেও ওই একই কথা। একটু আগে বলছে না, আমি এর সময় যে পানির সংস্পর্শে আসলে শুক্রাণু বেড়ে যায়। তাহলে শুক্রাণু, তা- তাহলে শুক্রাণু সাঁতার কাটতে কাটতে এই যে কোথা দিয়ে প্রবেশ করবে? এই যে এখান দিয়ে প্রবেশ করবে তোমার ইউরিনারির ভিতর দিয়ে, কি ভেন্ট্রালে প্রবেশ করে, এই যে এখানে ভিতরে কি আছে, ডিম্বাণু আছে, এর সাথে নিষেধ করবে, জাইগোট উৎপন্ন হইব। পরবর্তীতে কি হবে, এই জাইগোটটা, যাই হোক, এগুলো আর দরকার নাই। এটা আমরা যতটুকু পড়ছি ততটুকু জানলে তো ওই তো ব্যাপার। আমাদের পরবর্তীটা টেরোফাইটা বা ফিলিকোফাইটা বা ফার্ন। হ্যাঁ, এটা ছবিটা একটু গোলা হয়েছে, এটা ঠিক আছে। আচ্ছা, এখানে এখন দেখো, আমরা আগে একটা জিনিস দেখি। এখানে আমরা কি পড়বো? এখানে আমরা পড়বো এই যে ফার্নের ফিলিকোফাইটা বা টেরোফাইটার এই যে অপিওগ্লোসাম, অপিও গ্লো মানে এক্সাম্পল আর কি, জেনাস ফর্মে পড়বো কি অপিওগ্লোসাম। এই নামটা তো আগে পাইছিলাম। এই যে অপিওগ্লোসামে দেখো কত সুন্দর, এই যে দেখো পাতা অনেক সুন্দর না? এটা হলো স্টোবিলাস, মানে স্পাইক আর কি, স্পাইক স্টোবিলাস যেটাই বলো। আর এটা হলো পাতা। এটা- কোনটা? এটা দেখে মানে ও- ওই প্রজাতির আর কি, ওই প্রজাতির, মানে হুবু টেরিস না, টেরিস আছে সামনে একই রকম আর কি, কিছু ভিন্নতা আছে। তো যাই হোক, অফিও সব এটা দেখো, আজকের অধ্যায়ে আমাদের পড়া এইটা। আমরা এখন আজকের পরে মাত্র শুরু করব। জি, গত ক্লাসে যে কম পড়ছো ওইটা হলো, সেটা হয়েছে। আচ্ছা, এখন আমরা এই যে দেখো, না এখানে খ গ গুলা একত্রে দিলাম। চিহ্নিত চিত্র সহ অফিওগ্লোসামের স্পাইকের গঠন বর্ণনা করে, এটা সহজ। এখানে ওই যে চেহারা দেখা দেখা, স্পাইকের চেহারা দেখা দেখা বলবা অফিও, ওই দেখো অফিওগ্লোসাম, এটা খেয়াল করি নাই। এর বাহ্যিক গঠন বর্ণনা করো। মানে বাহ্যিক, আচ্ছা বাহ্যিক গঠন বললে বলো তো কার? এটাকে যদি প্রশ্নটা ঘুরায় লেখে তাহলে কি দিতে পারে? বাহ্যিক গঠন মানে কি? তারপরে তো সম্পূর্ণ উদ্ভিদ কি বলা হয়? স্পোরোফাইট। কারণ এগুলো স্পোরোফাইটিক না। তার মানে যদি বলে স্পোরোফাইট, বাহ্যিক গঠন স্পোরোফাইট মানে, আমরা তো এর আগে বলছিলাম না যে গ্যামেটোফাইট কি আর স্পোরোফাইটটা কি। আমরা উদ্ভিদটাকে যে অবস্থায় দেখি, সেটা যদি গ্যামেট থেকে উৎপন্ন হয় গ্যামেটোফাইট, সেটা যদি ওই যে জাইগোট থেকে উৎপন্ন হয় তাহলে কি, মানে ডিপ্লয়েড থেকে হইলে স্পোরোফাইটিক বলি। তার মানে যদি একটা উদ্ভিদের বর্ণনা বলে, তার মানে আমি কি দেখতেছি এটাই তো বর্ণনা, তাই না? তাহলে এটাই স্পোরোফাইট। এটা কি স্পোরোফাইট তাহলে বাহ্যিক গঠন, বা তোমাকে ওইটা বলতে পারতো এই যে স্পোরোফাইট। এরপর দেখো এখানে এইভাবে দিচ্ছে, এখানে এইভাবে স্পোরেনজিয়েট, স্পোরেনজিয়াম। এটা হলো স্পোরেনজিয়ামের গঠন ও বিকাশ। স্পোরেনজিয়েট ল্যাপ্টোস্পোরেনজিয়েটের মধ্যে পার্থক্য। স্পোরেনজিয়েট ল্যাপ্টোজেনের বৈশিষ্ট্য, ল্যাপ্টো ইউর উদাহরণ সহ ব্যাখ্যা। ল্যাপ্টোর ফানের মানে ইউ স্পোরেনজিয়েট আর ল্যাপ্টোস্পোরেনজিয়েট, এদের স্পোরেনজিয়ার গঠন ও বিকাশ দিয়ে লিখতে হবে দুইটারে। আর হইলো অফিওগ্লোসামের স্পাইক। আর তেমন কিছু না। আমরা পড়াতে যাই। 7 নাম্বার যে প্রশ্ন ছিল,
ল্যাপ্টোস্পোরেনজিয়েট ওই স্পোরেনজিয়েট বলতে কি বুঝো উদাহরণ সহ ব্যাখ্যা করো আর কি। তো এটা কয়েকভাবে পড়া হবে, কারণ আমরা তো উদাহরণও পড়বো, ওই পার্থক্যও পড়বো। তাহলে দেখো আগে আমরা এটা কি, আমরা শুধু এটুকু জানি যে ইউস্পোরেনজিয়েটটা কি। প্রাচীর সহ স্পোরেনজিয়াম যখন একগুচ্ছ প্রারম্ভিক বা ইনিশিয়াল কোষ থেকে, মানে যে স্পোরেনজিয়াম যদি ফুল স্পোরেনজিয়াম, মানে প্রাচীর সহ মানে বলতে কি কোনটা বোঝানো হয়েছে, ফুল, কোন ফুল স্পোরেনজিয়াম যদি শুধু মানে একগুচ্ছ কোষ থেকে উৎপন্ন হয়, একগুচ্ছ ইনিশিয়াল কোষ থেকে উৎপন্ন হয়, তখন আমরা ওটাকে বলি কি ইউস্পোরেনজিয়েট স্পোরেনজিয়াম। আচ্ছা, তাহলে ওটাকে আমরা বলি ইউস্পোরেনজিয়েট স্পোরেনজিয়াম। আচ্ছা, আর এইরকম উদ্ভিদকে বলি কি ইউস্পোরেনজিয়েটি, আর কিছুই না। স্পোরেনজিয়ামকে বলছে ইউস্পোরেনজিয়েট স্পোরেনজিয়াম, স্পোরেনজিয়ামকে। আর উদ্ভিদটাকে বলে কি ইউস্পোরেনজিয়েটি। তা কাদেরকে বলবো, যেখানে স্পোরেনজিয়ামটা একগুচ্ছ ইনিশিয়াল কোষ থেকে উৎপন্ন হয়। আমরা তো জানি যে যেখান থেকে উৎপন্ন হবে কোষটাকে ইনিশিয়াল কোষ বলি, এটা তো স্বাভাবিক। ইনিশিয়াল মানে কি শুরু, ইনিশিয়াল মানে কি শুরু বা প্রারম্ভিক যেটাই বলো। তার যদি একগুচ্ছ কোষ থেকে স্পোরেনজিয়ামটা উৎপন্ন হয়, ওটাকে বলে ইউ স্পোরেনজিয়েট স্পোরেনজিয়াম। আর উদ্ভিদটাকে বলা হয় কি শুধু ইউ স্পোরেনজিয়েট, এইটুকু। এই যে কি বলা হয় ইউ স্পোরেনজিয়েট, এত কিছু না। তাহলে এরা হলো কি আদিম ধরনের ফসিল এই যে ফার্ন গুলো আছে, ফসিল ফার্ন গুলা, ফার্নের যে ফর্ম গুলো আছে ওগুলা অ্যানালাইসিস করে এটা পাওয়া যায় আর কি। উদাহরণ হলো ওপিওগ্লোসাম, মরাটিয়া। তো তুমি ওপিওগ্লোসাম পাইলে তার বর্গের নাম তো দিতেই পারো, ওপিওগ্লোসালিস, গ্লোসাম না, ওপিওগ্লোসাম থেকে ওপিওগ্লোসালিস, মোরাটিয়া থেকে হুম, মোরাটিয়ালিস। আচ্ছা, তাহলে এখন দেখো ল্যাপ্টোস্পোরেনজিয়েট, আগেটা এই যে দিকে স্পোরেনজিয়েট ছিল কি এক গুচ্ছ কোষ থেকে স্পোরেনজিয়ামটা উৎপন্ন হয়। আর যদি হয় যে শুধু একটা মাত্র ইনিশিয়াল কোষ থেকে উৎপন্ন হয়, তাহলে ওটাকে আমরা কি বলি ল্যাপ্টোস্পোরেনজিয়েট স্পোরেনজিয়াম। আর উদ্ভিদটাকে বলি কি ল্যাপ্টোস্পোরেনজিয়েটি, আগের মতোই। তারপরে এটাকে কঠিন কিছু, তারপর এটা কোথায় দেখা যায় ফ্লিকেলিস বর্গে, অর্থাৎ টেরিস, পলিপোডিয়াম, এগুলো সহজ আছে। আগেরটা তো হইলো কি অফিওগ্লোসাম, মনাটিয়া। আর একটা হইলো কি টেরিস, আর হলো কি পলিপোডিয়াম। ঠিক আছে, তাহলে এই এইটুকু জানলে হবে। আবার পার্থক্য আছে, আরো কিছু জানা হবে আর কি। এই যে দুটার মধ্যে পার্থক্য। এবার তোমার, এবার যেহেতু এখান থেকে আসে না, তার মানে এখান থেকে মাস্ট আসবে। মানে আগের বছর আসছিল তো, এই জন্য আর পরের বছর আর দেয় নাই। তো এবার কি মাস্ট, এখান থেকে মাস্ট আসবে আজকে যা পড়াবো আর কি। তাহলে দেখো এদের পার্থক্য, তাহলে আমরা যেহেতু একটা ইয়েটা পড়ে ফেললাম, তাহলে পার্থক্য কয়েক অ্যাটলিস্ট তিন চারটা পাঁচটা, তিন চারটা প্র্যাকটিক পার্থক্য আমাদের হয়ে গেছে। যেমন এটা হয়েছে, এটা আমরা বললাম না এক গুচ্ছ কোষ থেকে আর একটি একটি মাত্র কোষ থেকে। আর এটা আমরা পড়ি পড়ি নাই, এটা একটু বড় ধরনের, ইউটা বড়, ওই বেটা একটু কি ছোট ধরনের। এখন এই বেটা বিন তো থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু এই বেটার বিন তো থাকবে লম্বা। তারপরে প্রাচীর বহিঃস্তর আমাকে দেখি যে কয়টা আছে, এরপর তুমি কয়টা মনে রাখবে সেটা হলো পরের হিসাব। এদের প্রাচীর কি বহিঃস্তর বিশিষ্ট হয়, এদের প্রাচীর এক থেকে দুই স্তর। আর এদের প্রাচীরে স্টোমাটা থাকে, স্টোমাটা থাকে না। তারপরে স্পোরেনজিয়ামে স্পোর উৎপন্ন হয় কি অনেক, আর এখানে অল্প। আর স্পোর গুলো স্পোরেনজিয়াম থেকে একটা পর্যায়ে বের হবে না, বের হবে। বের হবে কিভাবে, ফাটল, লম্বা লম্বি বা প্রান্তীয়, মানে একদম প্রান্তে ফাটলের মাধ্যমে। আর এখানে হইবে কোনটা স্টোমিয়াম, মানে এখানে হইলো কি যে অঞ্চল দিয়ে এরা বের হয় ওটাকে আমরা স্টোমিয়াম বলি, মাঝামাঝি এটা একটা অঞ্চল। তাহলে স্টোমিয়ামে অঞ্চলের ফাটল বা বিজারণের মাধ্যমে কি স্পোর গুলা বের হবে। আর হলো এখানে ট্যাপেটাম এই উৎপন্ন হয় আর কি, ভিতরে যেটা পুষ্টি প্রোভাইড করে আর কি। তার প্রাচীরের ভিতরে স্তর ট্যাপেটামে পরিণত হয়। আর এখানে কি বাইরের স্তর থেকে কি ট্যাপেটাম উৎপন্ন হয়। এখানে হলো ভিতরের স্তর থেকে ট্যাপেটাম, আর এখানে বাইরের স্তর থেকে। আর হলো এক্সাম্পল, এখন দেখো এই যে কয়টা এখানে 9 10টা আছে, আমাদের তো এত 9 10টা দরকার নাই।
আমরা দেখি যে তোমরা একবার রিডিং পড়ার কারণে কয়টা তোমাদের মনে আছে, এটা একটু যাচাই করার বিষয় আর কি। বলো তো একটা। এক গুচ্ছ প্রান্তিক বস্তু হ্যাঁ, এটা স্পোর, স্পোরেঞ্জিয়াম বড় ছোট। কে বলিস তো? প্রাচীর। প্রাচীর। স্টোমাটা কোনাতে থাকে, ইউতে থাকে, ওখানে থাকে না। তারপর কোনটাতে, হ্যাঁ তারপর না, থেকে 3 ফুট আছে। আচ্ছা, তারপরে এক্সাম্পল সবার লাস্টে, আরো তো এক্সাম্পল আছে। এক্সাম্পল স্যার উদাহরণ, তুমি পড়ালেখা করো না এখন, আর মনোযোগ নাই এর থেকে। তুই বলো, তুই বলো। অসংখ্য স্পন্দ উৎপন্ন হয়, ওখানে অল্প সংখ্যক উৎপন্ন হয়। ট্যাপেটাম উৎপন্ন হয় কোষ প্রাচীরের, কোষ কোষ প্রাচীরের ভিতরে, ওটা ওগুলা বলছে, যেগুলো বলছে ওগুলো দরকার নাই, মানে কোষ প্রাচীরের ভিতরের স্তর থেকে আর কোষের বাইরে। আর এ মনে হয় এক্সাম্পল কি, অফিকোরিয়াম মানার্চিয়া, আর হইলো টেরিস পলিপোডিয়াম। টেরিস আর পলিপোডিয়াম, যাই হোক। আচ্ছা, না ওটা মানার্চিয়া। ওই যেগুলা কনফিউশন মানে বিভিন্ন রকম থাকবো, নেটে সার্চ দিবে তোমার তো, কত কাজের জন্য তো নেট ইউজ করো, ভালো কাজে ইউজ করবে, সমস্যা কি? তাহলে এখন দেখো, আর্টিকেল রিপিট করা লাগবে। এখন দেখো, একটি ইউস্পেনজিয়েট, স্পেনজিয়ামের এখন আরেকটা জিনিস আছে। আমাদের ওখানে আরেকটা প্রশ্ন ছিল না, যে স্পেনজিয়েট আর ল্যাপ্টোস্পেনজিয়েটের বৈশিষ্ট্য। তখন দেখো এই যে বৈশিষ্ট্য কিন্তু হয়ে গেছে, এই পার্থক্যের মধ্যে যা পড়ছি, ডেফিনেশনের মধ্যে যা পড়ছি, এগুলোই তো বৈশিষ্ট্য। আছে বৈশিষ্ট্য যদি আছে, কিন্তু দেখবো যে এগুলাই, তার মানে আমাদের এই প্রশ্নগুলো কি হয়ে গেছে, এগুলো হয়ে গেছে, হয়ে গেছে। এখন হলো বড় বড় একটু কয়েকটা বাকি আছে, বেশিক্ষণ লাগবে না, এগুলো সহজ আছে। একটি ইউস্পোরেনজিয়েটের থেকে স্পোরেনজিয়ামটা কিভাবে উৎপন্ন হয়, সেটা আমরা দেখবো। স্পোরেনজিয়া, স্পোরেনজিয়াম বলতে কি বুঝে, এর মধ্যে কি থাকবো বলতো? স্পোর, তার মানে আর স্পোর, আর আমরা জানি যে স্পোর যে টিস্যু থেকে উৎপন্ন হয়। আচ্ছা, স্পোর যে কোষ থেকে উৎপন্ন হয়, এটা হলে কি স্পোর মাতৃকোষ। আর স্পোর মাতৃকোষ যে টিস্যু থেকে উৎপন্ন হয়, স্পোরেনাস টিস্যু, এটুকু তো হলো কমন, খাস কাটা গাছ কাটা, ও বাকিটুকু একই, আর কিছুই না। কারণ একটা কথা আমরা ইয়ের মধ্যেই দেখছিলাম, যে একগুচ্ছ কোষ থেকে স্পোরেনজেট মানে কি, এটাকে দেখছিলাম না, একগুচ্ছ কোষ থেকে এরা উৎপন্ন হইব। শুধু, শুধু জিমায়। আচ্ছা, তাহলে এখানে আমরা এক- একটাকে আমরা বলছিলাম যে স্পোরোফিল মানে কয়েকটা কোষ, এখানে কয়েকটা কোষ তোমার প্রাণবন্ত কোষ হিসেবে কাজ করবে। এখন ওই যে কয়েকটা কোষ, এরা অলওয়েজ বাজক কোষ, এইগুলা নিয়ে ওই যে এটা মুখস্থ করার কিছু নেই। কারণ আমরা তো জানি যে বাজক আর হইলো ওই যে স্থায়ী টিস্যুর মধ্যে পার্থক্য কি, স্থায়ী টিস্যু মানে হইলো হেয়ার প্রোডাকশন করতে পারবো না, মানে বৃদ্ধি আর হবে না, বা যার বৃদ্ধি থেমে যায় হে হইলো স্থায়ী। আর যার বৃদ্ধি এখনো থামে নাই, সে হইলো কি বাজক। তো এখান থেকে তো এখন স্পোরেনজিয়াম উৎপন্ন হবে, তাহলে এই বৃদ্ধি কি থেমে গেছে? থামে নাই, এর কার্যক্রম চলমান, তারপরে এটা অলওয়েজ বাজক টিস্যু। আর একটা কথা আমরা ডেফিনেশন থেকে জানছি যে অনেকগুলা, তার মানে, আর তো এগুলা তো আমরা জানি যে পাতা থেকে উৎপন্ন হয়, কি থেকে উৎপন্ন হয়? পাতা, ওই যে পাতাটাকে আমরা কি বলি, স্পোরোফিল বলি না? স্পোরোফিল, ওই জন্য বলছে স্পোরোফিলের কয়েকটা বাজক কোষ প্রারম্ভিক কোষ হিসাবে কাজ করবে। এগুলো হলো মুখস্থ না, পুরোপুরি বুঝার পড়া, এই পড়াটা। এরপর এখানে আমরা আমরা জানি যে পেরিকিনিলের বিভাজন হইলো হইয়া ভিতরের কোষ আর কি বাহিরের কোষ, পেরিকিনিলাল বিভাজন। তুমি যদি ওই যে পেরিক্লিনাল অ্যান্টিক্লিনাল এগুলো নাম মনে রাখতে পারো, তাহলে তুমি যা এগুলো বিভাজিত হয়ে দুইটা কোষ উৎপন্ন করে,
একটা হলো অন্ত আর বহিঃকোষ। তো বাইরের কোষে আরো কি হবে? বাইরের কোষে পেরিকিনিয়াল না হয়ে বাইরের কোষে কি হয় সাধারণত? অ্যান্টিকিনিয়াল, কারণ এটা হলো ওই যে আবরণ তৈরি করে। তো তাহলে বহিঃকোষটা অ্যান্টিক্লিনাল ভাবে কি হয়, বিভাজিত হয়ে কি তৈরি করবে? এই যে প্রাচীর, এই যে প্রাচীর সৃষ্টি করবে। আর তাহলে এমনি তো বোঝা যায় এবার প্রাচীর সৃষ্টি করছে, বাইরেরটা ভিতরটা কি তৈরি করবে? স্পোরোজেনাস টিস্যু। স্পোরোজেনাস টিস্যু থেকে তো পরবর্তী স্পোর মাতৃকোষ। আর ভিতর অন্তঃকোষ গুলা বিভিন্ন তলে বারবার বিভাজিত হয়ে কি উৎপন্ন করবে? স্পোরোজেনাস টিস্যু। তোমার এখানে যা আছে সব, যে ওয়ার্ড গুলা লিখছে সব ওয়ার্ড আমার মনে রাখার দরকার নাই, সব ওয়ার্ড আমার বোঝার দরকার নাই। আমি যে ওয়ার্ড দিয়ে বুঝি আমি সেই ওয়ার্ডটা নিব। অনেক সময় তো শিরোনাম অনেকগুলো থাকে না, তো তুমি কঠিনটা নেওয়ার তো দরকার নাই, যেটা দিয়ে তুমি বুঝবা তুমি সেটা নিবে। তোমার দরকার হলো সহজ ভাষায় উপস্থাপন করা। তাহলে এই যে ভিতরের কোষটা থেকে স্পোরোজেনাস টিস্যু উৎপন্ন হয় বা সৃষ্টি হয়। এখন এই স্পোরোজেনাস টিস্যুতে আরো কি হবে? বিভাজন হতে থাকবে, বিভাজন হবে। তা বিভাজন হওয়ার ফলে কি হবে? অনেকগুলো কোষ উৎপন্ন হবে না? আমাদের বিভাজন হওয়া মানে তো কোষের সংখ্যা কি বৃদ্ধি পাওয়া। আচ্ছা, তাহলে এই যে, আচ্ছা এখানে আরেকটা কথা বলছে, ওই জন্য এখানে আরো কিছু কোষ থাকে, এদের এদের আরো আরো কিছু কোষ থাকে। এরা এদের প্রাচীর গঠনে, কারণ এখানে তো হলো এক লেয়ারের কথা বলছে, মানে আরো কিছু কোষ থাকে, এরা আরো বিভাজনের মাধ্যমে প্রাচীরটাকে আরো মোটা মোটা করে, এই কথাটা বলছে আর কি। পুরো মানে মোটা। আচ্ছা এখন দেখো, এই যে এই যে স্পঞ্জের যে গঠন প্রক্রিয়া শুরু হইলো, এখন আমরা তো জানি যে প্রাচীরের পার্থক্যের মধ্যে পড়ছিলাম যে এখানে ট্যাপেটাম সৃষ্টি হয় প্রাচীরের ভিতরে। তাহলে এই যে প্রাচীরটা তৈরি হইলো, এই যে প্রাচীরটা কি তৈরি হইলো, এই প্রাচীরের ভিতরের স্তর থেকে কি উৎপন্ন হবে? ট্যাপেটাম সৃষ্টি হবে। এই ট্যাপেটামের কাজকে আমরা আগে বলছি পুষ্টি। পুষ্টি চাপ, ওই যেমন আগে যেমন ওই যে নার্ভ সেল ছিল, এখানে ওই নার্ভ সেলের কাজ করে কি এই ট্যাপেটাম। তাহলে ট্যাপেটাম পুষ্টি, এই স্পোরাস টিস্যু গুলাকে কি করবে? পুষ্টি দিবে। কারণ স্পোরাস টিস্যুটা গুরুত্বপূর্ণ, কারণ স্পোরাস টিস্যু স্পোর মাতৃকোষ হিসাবে কাজ করবে। তো মায়ের গঠন যদি পারফেক্টলি না হয় তাহলে তো সেখানে স্পোর উৎপন্ন হবে না। ওই জন্য তোমার পুষ্টি যোগায় এবং তরলেও কি পরিণত হয়। এটা মনে রাখলেও সই না রাখলেও সই, কিন্তু এইটুক পুষ্টিটা মনে রাখতে হবে। এরপরে এই স্পোরেনজিয়ামের দেখো নিচের দিকে পাদদেশের যে টিস্যু গুলো আছে, সেখানে স্পোরেনজিয়ামে খাটো মোটা বৃন্ত সৃষ্টি করে। আর পুরো প্রাচীরের গায়ে স্টোমাটো আস্তে ধীরে কি হয়? উৎপন্ন হয়। তুমি ওই যে পার্থক্যের মধ্যে বা বৈশিষ্ট্যের মধ্যে যে কথাগুলো পড়ে আসছো, সেই কথাগুলো আর কি। তাহলে স্পোরেনজিয়ামে খাটো ও মোটা বৃন্ত সৃষ্টি হয় এবং প্রাচীরে স্টোমাটাও কি সৃষ্টি হয়। এগুলো হলো অ্যাডিশনাল কথা। এখন মেন কথা যেটা, স্পোরাস টিস্যু পরবর্তীতে কিসে কনভার্ট হবে? স্পোর মাতৃকোষ। আর স্পোর মাতৃকোষ থেকে আমরা তো জানি কোন কোষ বিভাজন হবে অলওয়েজ? স্পোর মাতৃকোষ থেকে যে স্পোর উৎপন্ন হবে না, এরা তো হ্যাপ্লয়েড হয়ে যাবে। অলওয়েজ মিউসিস। মিউসিস হবে। মিউসিস প্রতিটা স্পোর মাতৃকোষ থেকে কয়টা উৎপন্ন হবে? চারটি হ্যাপ্লয়েড স্পোর উৎপন্ন হলো, এটাকে আমরা স্পোর টেট্রাড বলি। কি বলি? টেট্রাড। এইভাবে তো স্পোর মাতৃকোষ অসংখ্য। তাহলে প্রতিটা যদি চারটা করে উৎপন্ন করে, তাহলে এভাবে অসংখ্য স্পোর উৎপন্ন হয়। ঠিক আছে। বলছে কি, প্রজাতি ভেদে এই যে আমরা গঠন পড়ছি না, এই প্রজাতি ভেদে এবার এদের গঠন কি হয়? পার্থক্য পরিলক্ষিত হয়। এখন এখানে কয়েকটা এক্সাম্পল দিছে বিভিন্ন, যে এটাতে এইরকম ভাবে দেখা গেছে। যেমন তোমার এই জায়গায় সাইলোটামে কি বলছে, সাইলোটাম আর ইকুইজিটামে তোমার বলছে কি একটা মাত্র প্রারম্ভিক কোষ বিভাজিত হয়। কারণ আমরা তো জানি যে এখানে এক গুচ্ছ হতে হয়, কিন্তু এটা এগুলো ব্যতিক্রম, যে সাইলোটাম ইকুইজিটামে একটি মাত্র কোষ থেকে এগুলা শুরু হয়। কিন্তু এখানে আমরা বর্ণনা পড়ছি কি ওই যে স্পোরোফিলের একাধিক কোষ একত্রে প্রারম্ভিক কোষ হিসেবে কাজ করে। তাহলে এগুলো হলো একটু ব্যতিক্রম। তারপর হলো আগের কথা, যে অন্তঃকোষ স্পোরেনাস টিস্যু সৃষ্টি করবে, বাইরেরটা কি করবে? প্রাচীর সৃষ্টি করবে। আবার বলছে যে বাকি প্রাচীরের পার্শ্ববর্তী, অনেক সময় প্রাচীরের পার্শ্ববর্তী যে কোষগুলো আছে, ওই কোষগুলো কি করবে? ওই আবরণটাকে পুরু হইতে সহায়তা করে। তাহলে আবার এখানে আরেকটা বলছে ওপিওগ্লোসাম। ওপিওগ্লোসামেও কি আছে? স্পাইকের মতো কিছু বাজক কোষ থাকে, এগুলা থেকে স্পোরেনাস টিস্যু এবং প্রাচীর আংশিকভাবে উৎপন্ন হয়। পার্শ্ববর্তী গুলা
প্রাচীর গঠনে অংশগ্রহণ করে। এখন দেখো এখানে আমরা এই পড়াগুলোর মধ্যে প্রথম দিকে সবই ঠিক আছিল, কিন্তু নিচের দিকে এসে মনে হইলো আবার কি একটু ব্যতিক্রম। নিচের দিকে কোনো ব্যতিক্রম না, নিচের দিকে হলো কি দুইটা এক্সাম্পল বলছে ব্যতিক্রম টাইপের। কারণ একটু আগে তো আমরা দেখছি এই যে আমরা স্প্রেনজেমের আমরা যে বৃদ্ধি ও বিকাশ, বৃদ্ধি বিকাশে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে স্পোরোফিল পাতার, পাতার যে একাধিক কোষ তোমার প্রারম্ভিক কোষ হিসাবে কি স্পোরেনজিয়েটের প্রারম্ভিক কোষ হিসাবে কাজ করে। তো এখানে আমরা দেখলাম যে পেরিক্লিনাল বিভাজন হয় বা নর্মালি বিভাজিত হইলো, হওয়ার পরে দুইটা কোষ উৎপন্ন হয়, একটা হলো ভিতরের কোষ, একটা হলো কি বাইরের কোষ। বাইরের কোষটা আরো বিভাজন হইব, আড়াআড়ি বলো অ্যান্টিক্লিনাল বলো। তো বিভাজন হয়ে কি তৈরি করবে? প্রাচীর গঠন করবে। তো এখানে আরেকটা কথা বলতে পারো যে প্রাচীর তো একটু সাধারণত পুরু হবে, তখন কি হয় যে এই প্রাচীরের আশেপাশে যে কোষগুলো আছে না, এরও বারবার কি হবে, বিভাজিত হয়ে প্রাচীরটাকে পুরু করে। এটা একটা কথা গেল। এখন বাকি আছে এরপর ভিতরের কোষটা। তো ভিতরের কোষটা কি হয়? ভিতরের কোষটা আবার বিভাজিত হবে, বিভাজিত হয়ে স্পোরেনাস টিস্যু উৎপন্ন হবে। তো আর এই যে স্পোরেনাস টিস্যু গুলা পরবর্তীতে আরো বিভাজিত হয়ে কি উৎপন্ন করবে? স্পোর মাতৃকোষ। এখন একটু আবার ব্রেক দিবা যে স্পোর মাতৃকোষ যে উৎপন্ন হইলো, তো এই মাতৃকোষের পুষ্টি দরকার আছে না? এখন বলবা যে আগে তো প্রাচীর গঠন বলছোই, প্রাচীর গঠনে কিন্তু দুইটা কথা আমরা বলছি। একটা হলো বাহিরের কোষ, আর একটা হইলো ওই যে প্রাচীরের আশেপাশে যে কোষগুলো আছে সেই কোষের কথা বলছি। প্রাচীর গঠনে কয় ধরনের কোষের কথা বলছি? একটা হইলো বহিঃকোষের, সেটা তো গঠন করে, পাশাপাশি প্রাচীরের পাশে যে কোষ আছে সেই কোষও কি করে, ওটাকে মোটা করে পুরু করে, এটা কথা বলছি। এখন আমরা বললাম যে যখন স্তর মাতৃকোষের কথা বললাম শেষ, তাহলে স্তর মাতৃকোষের পুষ্টি দরকার আছে। এখন বলছি যে ওই যে প্রাচীর তৈরি হইলো, ওই প্রাচীরের ভিতরের লেয়ার থেকে কি তৈরি হয়? ট্যাপেটাম। আর এই ট্যাপেটামের কাজ হইলো কি? পুষ্টি জোগাড়ো। আর তাহলে স্পোর মাতৃকোষ হইলো, তাহলে স্পোর মাতৃকোষে এখন কি হবে? মিশ্র কোষ বিভাজনের মাধ্যমে কয়টা হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড চারটা, স্পোর কি উৎপন্ন বা স্পোর চারটা উৎপন্ন হইলো। এখন তোমার এভাবেই তো তাহলে কাজ শেষ। এখন বলছে কয়েকটা ব্যতিক্রম, ব্যতিক্রমের মধ্যে তোমাকে এক্সাম্পল দিছে কি সাইলোটাম দিছে, ইকুইজিটাম। সাইলোটাম ইকুইজিটামে বলছে কি একটা মাত্র কোষ থেকে এটা শুরু হয়, অথচ এটা হওয়ার কথা ছিল কি একগুচ্ছ কোষ। আর আরেকটা বলছে ওপিওগ্লোসাম। আচ্ছা তাহলে এখানে এই যে একটা মাত্র কোষ থেকে কি হয়, বের হয়ে ওই আগের মতো ওই ভিতরের কোষ বাইরের কোষ, বাইরের আবরণ তৈরি করবে, আর পাশের যেগুলো আছে এরা পুরু করবে, আর ভিতরেটা কি কি তৈরি করবে? টিস্যু, স্পোর মাতৃকোষ, ওই একই কথা। আর ওফিওগুলোসাম যেটা, সেটা একই কথা। ওফিওগুলোসামে এখানে কি করবে, যে যেখান থেকে কাজটা শুরু হবে ওইটাকে বলছে ওইটা হলো ব্যান্ডের নেই, যে স্পাইকের নেই কতগুলো কোষ, স্পাইকের নেই, মানে যে ওই যে আমরা বলছি না একগুচ্ছ কোষ প্রারম্ভিক কোষ হিসেবে কাজ করবে, এখানে বলছে একগুচ্ছ কোষ হলো কার মতো? স্পাইকের নেই একগুচ্ছ কোষ। বাকি কথা তো আগের মতোই। বাকি কথা এখান থেকে উৎপন্ন হইয়া কি উৎপন্ন হবে, যে সেই আগের মতো স্পোরেনাস টিস্যু, তারপরে প্রাচীর, আবার প্রাচীরটাকে একটু মোটা করবে, তার পার্শ্বীয় যে কোষগুলো থাকবে সেগুলো। কথা তো একই, আর কথার মধ্যে তো ভিন্নতা নাই। মুখস্থ হয়েছে? তাহলে এখানে দেখো, এখানে হলো কি এরা জিনিসগুলো একটু কঠিন করে ফেলছে। যাই হোক, এখানে একগুচ্ছ কোষ দেখাইছে আর কি। কি দেখাইছে? অনেকগুলা কোষ। বা এই যে তুমি চাইলে এটাও দিতে পারো, এটা না দিয়া তুমি চাইলে, এটা হলো ওই যে একটা পাতার প্রথমে একদম খণ্ডিত অংশ আছে আর কি, তুমি চাইলে এটাও কি আগে দিতে পারো, যে এই যে এখানে দিলে এখান থেকে উৎপন্ন হবে এক গুচ্ছ কোষ। পরবর্তীতে এটা বাদ বিয়া হইয়া কি অনেকগুলা হয়ে গেছে, হইয়া এখানে একসাথে দিয়ে দিয়ে দিলা আর কি, যে লেয়ারও তো দিয়ে দিলা। আর স্পোরের না টিস্যু, এখান থেকে পরবর্তীতে স্পোর মাতৃকোষ, এই যে পরবর্তীতে এখান থেকে কি উৎপন্ন হইলো? স্পোর মাতৃকোষ। বা তুমি চাইলে এখানে আরো সহজ করতে পারো, এভাবে এত কঠিন ভাবে না দিয়া তুমি কতগুলা কোষ দাও, মানে একগুচ্ছ কোষ দেখাইলে আর কি, কয়েকটা কোষ দাও, তাহলে একগুচ্ছ কোষ হইলো। তুমি চাইলে এভাবে সহজ করতে পারো। মানে মেন, মানে বেসিকটা, মানে মেন থিমটা তুমি যদি ঠিক রাখো তাহলে তুমি নিজের মতো করে রাখতে পারবা। আর এখান থেকে তার স্পোর, স্পোর আর দেখায় না আর কি। স্পোর চাইলে তুমি দেখাই দাও, কারণ স্পোরে যদি কি বলে স্পোর তুমি জানো কি
স্পোর্ট থাকতে পারো, চাইলে তুমি তাও দেখাইতে পারো, সমস্যা নাই। আর আমার এখানে স্পোর্ট দেখানো লাগে না, কারণ হচ্ছে কি আমরা তো এখানে জ্বলন করতেছি না। এখানে আমাকে বলছে স্পোরেনজিয়ামের বিকাশ, এই বেড়ার বৃদ্ধি বিকাশ, তাহলে বৃদ্ধি বিকাশ করে দিলাম। আর কিভাবে বিদারণ হয়? বিদারণ তো হইব ওই যখন যদি জন জন কোইস প্রজেক্ট, তাহলে একটু আগে তোমার যে প্রথম পড়াইছি, মনোযোগ ছিল কই? বলছি কি ওই স্পোরেনজিয়ামটাকে বলা হয়, মানে মানে একগুচ্ছ কোষ থেকে যদি একটা স্পোরেনজিয়াম হয়, ওই স্পোরেনজিয়ামটাকে বলা হয় ইউস্পোরোজিয়েট স্পোরেনজিয়াম। আর উদ্ভিদটাকে বলা হয় ইউস্পোরেনজিয়েট উদ্ভিদ। স্পোরেনজিয়েটই বলা হয় উদ্ভিদটাকে। আর ইয়ার নাম হইলো কি, জাস্ট নামের শেষে স্পোরেনজিয়াম যুক্ত করে দিতে হয়। উদ্ভিদের নাম হলো স্পোরেনজিয়েটি, উদ্ভিদের নাম। এই যে মানে করির নাম আর কি, মানে উদ্ভিদের নাম নাম মনে হয় না আর কি। তাহলে এখন দেখো এই যে বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য আমাদের আর বলার কিছু নাই, বৈশিষ্ট্য এই যে হয়ে গেছে। তারপর দাগায় রাখছি তোমাদের যেন। ও, এখানে কিন্তু আরো কিছু কথা বলি নাই। এখানে এই যে স্টোমাটা, আমরা তো জানি না স্টোমাটা থাকবে না, এই যে স্টোমাটার কথা কিন্তু বলি নাই, যে স্টোমাটা উৎপন্ন হবে, এগুলো বলে দিবা। আর স্টোমাটা তো কই থাকবে, মানে সৃষ্টি হবে আর কি, প্রাচীরেই তো। তো এটা এই কথাটা একটু বলে দিলাম, কারণ তুমি তো ক্যারেক্টারের মধ্যে পড়ছোই যে স্টোমাটা আছে, তাহলে এই কথাটা একটু বলে দিই। এই দেখো এখন এই যে বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য আর পড়ানোর কিছু নাই। এই যে দেখো, বেশ বড় বৃন্তহীন প্রাচীর বহিঃস্তর যুক্ত স্টোমাটা থাকতে পারে, অ্যানালাস স্টোমিয়াম অনুপস্থিত, অসংখ্য স্পোর থাকে, ট্যাপেটাম, ট্যাপেটাম হলো ভিতরের স্তর থেকে। তারপরে আর হইলো ওই যে আমরা তো ইয়ার মধ্যে পড়ছিলাম যে বিদারণ ঘটে কি হবে। বিদারণ ঘটে হলো তোমার যে মাছ বরাবর বা প্রান্তীয় অংশে ফাটলের মাধ্যমে কি ঘটে, এই যে লম্বা লম্বি বা প্রান্তীয় অংশে ফাটলের মাধ্যমে বিদারণ বাইরে বেরিয়ে যায়। আর এর হইলো এক গুচ্ছ। কোনটা? এটা হইলো এটা এই বৃদ্ধি বিকাশে এই ছবিটা এখানে দেয় নাই, দিছে কোথায়? উপরে। এই জন্য বলছি ছবি উপরে। হ্যাঁ, আর ওই অন্য ছবি মনে করিও না। তাহলে দেখো, এটাকে বড় লাগবো বৈশিষ্ট্য। এখন তাহলে ইউ শেষ, একটা শেষ, এখন হলো ল্যাপটপ। ল্যাপটপ কিন্তু মোটামুটি ক্যারেক্টার গুলো আমাদের হয়ে গেছে, কারণ পার্থক্য পড়তে গিয়ে আমাদের আমরা তো বুঝেই গেছি। লেখা তো একই ধরনের, এখন তোমরা হইলো না বুঝে পড়ো বলে ভেজাল বাজাই দাও। এর কোনো পার্থক্য নাই, মানে শুধু যেটুকু মধ্যে একটু পার্থক্য, তুমি সেই অংশটুকু ভিন্নভাবে ইয়া করবা, বাকিগুলো তো একই রকম। এই যে এই যে এখন যেটা পড়বা, পার্থক্য দেখো, পার্থক্য তেমন কিছু নাই, জিনিস একই। যে তাহলে এখানে আমরা বলছি কি ল্যাপটপের মধ্যে কি একটা কোষ থেকে, আগের মতো, তো একটা কোষ থেকে এখন বিভাজন হইব। বিভাজন হলে কয়টা কোষ উৎপন্ন হয় সাধারণত? দুইটা কোষের সৃষ্টি হয়, একটা হলো ভিতরের, একটা হলো কি বাইরের, বা কোথাও কোথাও বলে উপরের, কোথাও বলে কি নিচে, মানে সিস্টেমটা জিনিসটা একই। আর তো এমনি তো বোঝা যায়। আর হইলেও দেখা যায় যে এখানে কিছু, যেমন দেখো আমরা এর আগে তোমার যে ওটাই কি পড়ছিলাম, যে স্পোরোফাইট গুলো পড়ছিলাম, মানে ক্যাপসুল গুলো পড়ছিলাম। ক্যাপসুলে কিন্তু এইরকম উপরে নিচে এরকম বিভাজনের মাধ্যমে দুটা কোষ সৃষ্টি হইতো, কখনো বলতাম উপরে কখনো নিচে। তখন সেখানে নিচেরটা সৃষ্টি করতে হইতো, কি সৃষ্টি করতো, যে ফুডস, ফুডসিটা যা যা আছে এগুলা সৃষ্টি করতো। আর উপরেরটা আবার বিভাজিত হইয়া, উপরেরটা আবার আবার একবার বিভাজিত হইলে তাও কি একবার বাইরে একটা ভিতরে, সেখানে বাইরেরটা প্রকার তৈরি করতে হইলো লেয়ার, প্রাচীর। আর ভিতরেটা তৈরি করতো স্পোরোজেনাস টিস্যু। তাহলে এখানে, এখানে আবার যেহেতু এখানে যে ফুডসিটা নাই, ওই জন্য এখানে কি করে, বাহিরেরটা তৈরি করে প্রাচীর, আর ভিতরেটা তৈরি করে কি স্পুরাস টিস্যু। তো এগুলো তো বোঝার পড়া। তো তুমি তো এইটুকু যদি না বুঝো, তুমি তো জানছো এখন পর্যন্ত আমরা এই যে টি ডিভাইডে পড়তেছি এই অংশগুলাতে, কারোর মধ্যে তো আমি ফুডসিটা ক্যাপসুল দেখি নাই। টি ডিভাইডে কারোর মধ্যে আছে? তো নাই। তাহলে তুমি তো তাহলে এই বর্ণনাটুকু ওইভাবে তো মাথা আসার কথা, তাহলে ওখানের মধ্যে এখানে যে বিশাল ডিফারেন্স আছে। তো এগুলো পড়ার সময় জিনিসগুলো মাথায় আনতে হবে। তাহলে এখন দেখো, তাহলে এখানে দুইটা কোষ সৃষ্টি করে, তবে নিচের কোষটা স্পোরেনজিয়াম গঠনে অংশগ্রহণ
করে না, মানে বাইরের এবং এবং উপরের এবং কি নিচের, মানে বাইরের এবং ভিতরের। বলছে কি ভিতরেরটা স্পোরেজিয়াম গঠনে অংশগ্রহণ করে না। তার মানে বাহিরের উপরের দিকে যে কোষটা আছে, এই কোষটাই কি করে তোমার এখানে, তার মানে এটা একটা ব্যতিক্রম দেখো এখানে। ই মানে নাম হলো লেফটো, মানে উল্টা। এবারে সাধারণত উচিত ছিল কি ভিতরটা থেকে কি তোমার স্পোরেঞ্জিয়াম উৎপন্ন করা, কিন্তু এ কি করে উপরেটা থেকে করে, বাইরেটা থেকে করে, কিন্তু ভিতরেরটা থেকে মানে ভিতরেটা বা নিচেরটাকে কথা এখান থেকে স্পোরেঞ্জিয়াম গঠন করে না। তাহলে তোমার বহিঃকোষটা আমরা বলছি বিন্দু থাকতে পারে 2 থেকে 3। এই যে বহিঃকোষটা থেকে তার মানে স্পোরেঞ্জিয়ামটা উৎপন্ন হবে। এখন বহিঃকোষে এটা হলো বারবার বিভাজন হবে, চাপতলীয় বা টেট্রাডাল শীর্ষ কোষ হিসেবে কাজ করবে। 3 তলে বিভাজিত হয়ে কি 3 সারি কোষযুক্ত ফিলামেন্ট সৃষ্টি করবে। দেখো নিচের কোষগুলো 3 সারি কোষযুক্ত, ওই যে এই যে দেখো এই যে এখানে এরা এরা কি তৈরি করবে, আহ হ্যাঁ 3 তলে বারবার বিভাজিত হয়ে 3 সারি কোষযুক্ত ফিলামেন্ট সৃষ্টি করবে। এরপরে নিচের কোষ, এই যে নিচের কোষটা বলছে স্পোরেঞ্জিয়াম গঠন করে না, কি গঠন করে বৃন্ত। কারণ আমরা তো বলছি না এখানে বৃন্ত আছে, কারণ ওই যে ফুটসেটার বিকল্প হিসেবে তো বৃন্তটা কাজ করে, ফুটসেটার বিকল্প হিসেবে বৃন্ত কাজ করে। তার মানে দেখো এখানে যেহেতু বলছি বৃন্ত আছে, এখানে যেহেতু বলছি বৃন্ত আছে, এদিকে পরের দিকে মনোযোগ নাই, কিচ্ছু নাই। যেহেতু বলছি বৃন্ত আছে তার মানে এখানে দেখো ওই যে আগেরটার মতো মিলে গেছে। আগেরটা যেমন নিচের কোষটা কি করছে ফুটসেট এগুলো তৈরি করতো, এখানে আগেরটাতে বৃন্তটা ছিল না, ওই জন্য আলোচনা আসে নাই। তো এখন যেহেতু বৃন্ত আছে এই জন্য নিচের অংশটা কি করবে বৃন্ত গঠন করবে, উপরের অংশটা হইলো বাকি মোবাইল এখানে রেখে দাও, ব্যাগও রেখে দাও, দাও। আচ্ছা এখন দেখো শীর্ষ কোষটা, শীর্ষ কোষটা অ্যান্টিক্লিনাল বিভাজন হবে, বিভাজন হয়ে কি করবে একটা জ্যাকেট লেয়ার। আর ভিতরের দিকে কি আগের মতো কথা, এখানে এই কথাটা তুমি এখানে শর্ট করে ফেলবা। এখানে কি শর্ট করবা, এখানে আমরা তো প্রথমে বললাম যে প্রথমে যে বিভাজন হইয়া 2 রকম কোষ উৎপন্ন করে, ভিতরের কোষ এবং বাহিরের কোষ, বা উপরের কোষ নিচের কোষ। তো আমরা বলবো যে এখানে নিচের কোষ স্পোরেঞ্জিয়াম গঠনে অংশগ্রহণ করে না, কিন্তু কি গঠন করে বৃন্ত গঠন করে। শেষ 2 3 সারি এগুলি স্কিপ করো, এত দরকার নাই। আর উপরেরটা, উপরেরটা হ্যাঁ উপরেরটা কি গঠন করে, এই যে এখানে আছে এই যে 4 নাম্বার শীর্ষ কোষটা বিভাজিত হয়, অ্যান্টিগ্রাল বিভাজিত হয়ে উপরের দিকে আবরণ তৈরি করবে, আর এই যে জ্যাকেট ইনিশিয়াল তৈরি করবে। আর নিচে দিয়ে কি স্পিনাস টিস্যু, মানে স্পিনাস টিস্যুকে আমরা প্রথমে তো প্রাইমারি বলি। এরপরে জ্যাকেট ইনিশিয়াল কোষটা আরো বিভাজিত হবে, আরো বারবার বিভাজিত হলে তো প্রাচীরটা পুরো হবে, তাই না? আরো কোষটি আরো অ্যান্টিগ্রালের মাধ্যমে আরো বিভাজিত হবে, পরে এক স্তর কোষ বিশিষ্ট কি একটা প্রাচীর গঠন করলো। আচ্ছা এরপর দেখো স্পিনাস টিস্যু যেটা এখন এটা এখানে আবার বিভাজন হবে পেরিক্লিনাল অ্যান্টিক্লিনাল বিভাজনের মাধ্যমে। তোমার এক বা একাধিক স্তরযুক্ত ট্যাপেটাম এবং ক্যান্ডে কি উৎপন্ন হবে স্পোরেজেনাস টিস্যু, অর্থাৎ ওই যে স্পোর মাতৃকোষ আর কি। পরবর্তীতে এখান থেকে কি হবে স্পোর মাতৃকোষ, কয়টা 8 থেকে 32টা। স্পোর মাতৃকোষ থেকে আগের মতো মিশ্রিত প্রক্রিয়া বিভাজিত হইয়া তোমার 8 থেকে 32 হইলে তাদের ডাবল, এই 4 গুণ। কারণ একটা মাতৃকোষ থেকে কয়টা স্পোর উৎপন্ন হয় 4টা, তাহলে 8 থেকে 32টা হলো ওই হিসাবে আর কি। 8 এর 4 গুণ 32, 32-এর 4 গুণ 128টি, অর্থাৎ হ্যাপ্লয়েড স্পোর সৃষ্টি হবে। এখানে আমরা তো দেখছি যে অ্যানুলাস, এই যে এই সময় স্পোরেঞ্জিয়ামে খারাপ হবে মাঝখান দিয়ে অ্যানুলাস এবং অন্য প্রান্তে প্রাচীরযুক্ত স্টোমিয়াম, এটা এ লাইন দরকার নাই। তারপর এখানে কি থাকে ক্যাপসুল, উব উত্তল এটা দরকার আছে। এটাকে যে ক্যাপসুলটা তৈরি হইলে এটা কিসের কিসের মতো উব উত্তল লেন্সের মতো। আর পরিণত ক্যাপসুল সাধারণত স্টোমিয়াম অঞ্চল বরাবর ওই যে বিতাড়িত হয়। বিতাড়িত আমরা আগে বলছি যে মানে যেমন ইউতে কি ছিল, কি ইউতে ছিল ওই যে মাঝখান বরাবর বা শীর্ষে প্রান্তীয় অংশে ফাটলের মাধ্যমে স্পোর গুলা কি বেরিয়ে যায়। এখানে যে অঞ্চল দিয়ে বের হয় ওই অঞ্চলকে আমরা বলি কি স্টোমিয়াম অঞ্চল। স্টোমিয়াম অঞ্চল বরাবর তাও ফাটল হবে বা বিতরণের মাধ্যমে স্পোর গুলা বাইরে বেরিয়ে যাবে,
বা ঝাঁকুনির মাধ্যমে, মানে যখন একটু ফাটল হবে তখন এখানে ঝাঁকুনি লাগবে, ঝাঁকুনি লাগলে কি স্পোরগুলো বাইরে বেরিয়ে যাবে, বেরিয়ে গেলে এখান থেকে উৎপন্ন হবে। এখন দেখো আমাদের, আমরা একটু ছবির মধ্যে যে যাই, ছবিতে ছবিতে কি বলছে এই জিনিসটা আমরা দেখি। এটা ফাইনাল বলা, আর তেমন বলা হবে না। এখন এই যে আমরা আগে বলছি এটা একটা কোষ থেকে উৎপন্ন হবে। আচ্ছা, একটা একটা কোষ থেকে যখন উৎপন্ন হবে, এটাকে হলো লেপ্টো স্পোরেঞ্জিয়াম ইনিশিয়াল কোষ। হ্যাঁ, তো এখানে কোষ ভাবে বিভাজিত হবে, কোষ বিভাজিত হয়ে দুইটা কোষ, উপরের কোষ বা নিচের কোষ বা ভিতরের বাইরে যেটাই বলো, এই যে শীর্ষ কোষ, মূলীয় কোষ, হ্যাঁ, উৎপন্ন হইলো। তাহলে এই যে নিচের কোষটা কি উৎপন্ন করবে? বৃন্ত গঠন করবে, শেষ। এরপরে উপরের কোষটা আবার বিভাজন হবে। বিভাজন হলে বাইরের দিকের কোষ কি উৎপন্ন করবে? জ্যাকেট লেয়ার, প্রাচীর। জ্যাকেট, তাহলে প্রথম বলবো হলো কি, আগে ডাইরেক্ট জ্যাকেট লেয়ার না বললা, প্রথম বলবো জ্যাকেট ইনিশিয়াল কোষ। জ্যাকেট ইনিশিয়াল কোষ। আর ভিতরের দিকে প্রাথমিক, মানে স্পোরেজিনাস টিস্যু বা কোষ উৎপন্ন করলো। তারপরে এখন তুমি ওই যে জ্যাকেট প্রাথমিক ইনিশিয়ালের কথা বলো, সে বারবার কি করবো, বিভাজন হবে। বিভাজিত হয়ে প্রাচীরটা আরো কি হবে, পুরো হবে। হ্যাঁ, তারপর হলো তখন এখন প্রাথমিক ইনিশিয়াল কোষের কথা বলো, এই কি বলে, স্পোরেজিনাল স্পোরেজিনাস টিস্যুর কথা বলো। তো স্পোরেজিনাস টিস্যুতে পেরিকিলিনিয়াল, অ্যান্টিকিলিনিয়াল মানে বিভাজন গুলো হবে। বিভাজন গুলো যখন হবে, হয়ে এখান থেকে কি উৎপন্ন করবে? ট্যাপেটাম এবং, হ্যাঁ, কারণ আমরা তো জানি যে এর আগেও পড়ছো না, ওই আহ এটা কি ক্যাপসুলের মধ্যে যে স্পোরেজিনাস টিস্যু গুলা সবাই কি মাতৃকোষ হিসেবে কাজ করে? কেউ মাতৃকোষ, কেউ নার্ভ সেল, ওই যে পুষ্টি পুষ্টি দেয়। এখানে তো একই কথাটা বলছে, এখানে পুষ্টি যে বেড়া দেয় ওই বেড়া ট্যাপেটাম। ওই ওই কথাটা বলছে যে এখান থেকে কিছু হবে স্পোর মাতৃকোষ, কিছু হবে কি ট্যাপেটাম। তারপর ওই কথাটা বলা যে ট্যাপেটাম এখানে কি দিবে, পুষ্টি 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 প্রদান করবে। তারপরে স্পোর মাতৃকোষ সাধারণত কয়টা উৎপন্ন হয়? 8 থেকে 32টা। এখন এই স্পোর মাতৃকোষে কোন কোষ বিভাজন হবে? মিউসিস হবে। কি হবে? মিউসিস হবে। তাহলে 32-এর 4 গুণ, একটা একটা থেকে 4টা উৎপন্ন হয় মিউসিসে। তাহলে 8 থেকে 32 বলছে, তাহলে 8-এর 4 32। আর এই 32-এর 4 হলে 128 যদি হয়, তাহলে এতগুলো উৎপন্ন হবে। এই তো। তারপর হলো তোমার, জানো, এই যে দেখো, আহ, এই যে মিউসিস প্রক্রিয়ায় এই যে হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড স্পোর উৎপন্ন হইলো বা সৃষ্টি হইলো। সৃষ্টি হওয়ার পরে এখন এই যে ক্যাপসুলটা যেটার মধ্যে উৎপন্ন হইলো, এটাকে দেখতে কার মতো? মানে পরিণত, যখন স্ফুলিঙ্গটা যখন পরিণত হয়, তখন এটাকে দেখতে উভত্তল লেন্সের মতো। মানে সবকিছু আমার দরকার নাই, ঠিক আছে। তারপরে এই যে এটা, যে অঞ্চল দিয়া স্পোর গুলো বের হবে, ওই অঞ্চলের নাম কি? স্টোমিয়াম। আগে বলে নিতে পারো যে স্টোমিয়াম অঞ্চল উৎপন্ন হয়। তারপর বলবে কি এখন স্টোমিয়াম পরিণত, যখন এই যে ক্যাপসুলটা, এই স্পোরেনজিয়ামটা, এটা যখন মানে ম্যাচিউর হয়, পরিণত হয়, তখন স্টোমিয়াম অঞ্চল দিয়ে কি স্পোর গুলো বাইরে বেরিয়ে আসবে। তখন ওই যে ঝাঁকুনি লাগবে, ঝাঁকুনির মাধ্যমে সব দিকে কি ছড়িয়ে যাবে আর কি। এই তো, আর তেমন কিছু না। তাহলে এই যে এখানে দেখো, একটা থেকে দুইটা, হ্যাঁ, দুইটা থেকে এই যে শীর্ষ কোষের এখনো দেখা নেই আর কি, দেখাইবো আর কি। এই শীর্ষ কোষটা থেকে কি হবে? এই যে দেখো, এটা হলো বৃন্ত কোষ। এই যে দেখো, এখানে এখানে এত কিছু দরকার আছে। তুমি চাইলে এখানে কিন্তু একটু স্কিপ করতে পারো, এত ট্যাপেটাম ট্যাপেটাম এত কিছু না দেখা, এটা 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 দিতে পারো। এদের পরে, এদের পরে, এটার পরে এটা দিলা, এটা দিলা, এটা দিলা, এরপর ডাইরেক্ট ডাইরেক্ট কোনটা দিলা? কারণ তো বর্ণনা তো দিচ্ছে যে জ্যাকেট লেয়ার তৈরি হবে, এই যে মোবাইল, মোবাইল হলে এই যে জ্যাকেট লেয়ার তৈরি হয়েছে, জ্যাকেট লেয়ার তৈরি হয়েছে, আর কি তৈরি হবে? আর ভিতরে স্পোরেনাস টিস্যু তৈরি হবে, ট্যাপেটাম। স্পোরেনাস টিস্যু থেকে স্পোর মাতৃকোষ, আর হলে কি ট্যাপেটাম। এই যে দেখো ট্যাপেটাম, এই যে ট্যাপেটাম লেয়ার তৈরি হয়েছে, ভিতর দিয়ে কি হয়েছে? একটা ট্যাপেটাম লেয়ার দেখাইলা। তারপর হইলো কি, এই ভিতরের দিকে যেগুলা, এগুলা কি স্পোর মাতৃকোষ। এই যে ভিতরের দিকে যেগুলো, এরা কি স্পোর মাতৃকোষ বা স্পোরেনাস টিস্যু দিতে পারো। তাহলে এই স্পোরেনাস টিস্যু গুলা থেকে পরবর্তীতে স্পোর মাতৃকোষ উৎপন্ন
হবে। তাহলে এখানে স্পুরিনাস টিস্যু না দিয়া এখানে তুমি স্পুর মাতৃকোষ দাও, ছবি কার আছে? নাই। এখানে এই যে কিছুটা একটু চেঞ্জ করবা। যেমন এখানে তুমি, কারণ আমরা তো স্পুর মাতৃকোষ থেকেই তো এই স্পুরিনাস টিস্যু থেকে স্পুর মাতৃকোষ হয়, তাই না? তাহলে তুমি এই যে এখানে এখানে দোল্লা যে ট্যাপেটা স্পুরিনাস টিস্যু থেকে ট্যাপেটা উৎপন্ন হইলো, আরো কিছু স্পুরিনাস টিস্যু আছে, এরা পরবর্তীতে কি হিসেবে কাজ করবে? স্পোর মাতৃকোষ। তাহলে তাহলে এখানে স্পোর মাতৃ এই যে স্পুরিনাস টিস্যু দিছে, এটা না লেখা কি লিখবা? স্পোর মাদার, সির মতো লাগে, যাই হোক, স্পোর মাদার, এটা হলো শারীরের গাড়ের মতো হয়ে গেছে। তাহলে এই অনুযায়ী দিবা, ঠিক আছে? আর এই যে বিন্দু বিন্দু তো এই যে হয়ে গেছে, বিন্দু কি হয়ে গেছে, আর তো তেমন কিছু। পারবা? এটা কঠিন কিছু না। আচ্ছা দেখো, এই যে এখন ওই যে ছয় বিভাগের একটা প্রশ্ন ছিল না, ল্যাপটপ বৈশিষ্ট্য? ল্যাপটপ বৈশিষ্ট্য আমাদের কি হয়ে গেছে দেখো, মানে একটা দেখো বাদ নাই, মানে এগুলো মোটামুটি আমাদের সবগুলোই হয়ে গেছে। তাহলে দেখো পড়ার সময় তোমার কিন্তু এই জিনিসগুলো একটু স্পেসিফিক মনে রাখতে হবে, না আমার মধ্যে ভিন্নতা ছিল কি, কারণ এখানে কিন্তু একটু ভিন্নতা আছে। কারণ আমরা এই ডিভাইডের লাস্টের এগুলাতে একটা তো কিন্তু আমরা বিন্দু পাই নাই, আমরা ফুড সেটা বিন্দু কিছুই পাই নাই। তার মানে তার ডেভেলপমেন্ট হবে একরকম, আর যা যখন বিন্দু আছে তখন ওই যে যাদের বিন্দু বিন্দু ছিল ফুড সেটা তাদের মতো হয়ে গেছে কিন্তু। তার মানে এগুলো মিল, তাহলে এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে। এখন এক টান, এখন যাবো অপ্রিয় গ্লোসামে। দিছি না হোয়াটসঅ্যাপে? এই যে দেখো, এই যে অপ্রিয় গ্লোসাম, ছবি দেখছিলে না? এই দেখো, এই হলো স্পাইক, রাইজোম, মূল, স্পোরোফাইট বা বাহ্যিক গঠন যাই বলো একে। তাহলে বাহ্যিক গঠন আমরা দেখো এখানে কি কি আছে, কাণ্ড, মূল, পাতা। তার ছবি দিবে কোনটা? এই যে এখান থেকে একটা ছবি দিয়ে হইব, এই যে পাতালে এগুলো আর কি। এবার এটা এদিকে এই যে এরকম ছবি একটা দিলে হয়ে যাবে, ঠিক আছে? এটা একটা ছবি দিলে হবে অফিও ক্লোজ। তাহলে এগুলো দেখো, এগুলো সহজ জিনিস। কাণ্ড, মূল, পাতা আমরা আগে দেখছি, এরা তার মানে মূল কাণ্ড পাতায় বিভক্ত। কাণ্ডের মধ্যে কি আছে? কাণ্ড খাড়া। একটা ছবির মান তো বারবার যাবো না, ছবি একবার একবারে ছবি দেখো, মন মন ভরে দেখো। এই যে ছবি একবারে মন ভরে দেখো, বারবার যাইতে পারবো না। তাহলে দেখো, কাণ্ড খাড়া, অনেকটা বেলুন আকার, এটা যদিও অনেকটা বোঝা যায় না, সরাসরি দেখলে বোঝা যাইতো। কিছুটা মোটা, খাটো মোটা। আর রাইজোম হলো কি ভূ নিম্নস্থ জিনিস, রাইজোম দেখছো না? ভূ নিম্নস্থ। রাইজোমে কিছু ব্রাঞ্চিংও আছে, আবার বহু বর্ষজীবী। কি কালার? বাদামি বর্ণেরও হয়। আর এখানে কিছু এক্সাম্পল দিয়ে দিছে, যে কারো পাতা ও স্পাইকে কোথায় থাকে? বায়ুতে, মানে উপরের অংশ থাকে না? স্পাইক গুলো কই মাটির নিচে থাকে না উপরে থাকে? উপরে থাকে, ওই কথাগুলো বলছে আর কি। এত এর পাতা ও স্পাইক বায়ুতে থাকে, মানে উপরে মাটির উপরে থাকে, ওই কথাগুলো বলছে। তাহলে এগুলো একটু নিজেরা দেখবা। আর কিছু আছে কি, পাতাটা দেখো পরাশ্রয়ী। পরাশ্রয়ী মানে কি অন্যের উপর গায়ের উপর ঢলে পড়ে আর কি। সেপ্টা লতা একটু বিষম পৃষ্ঠ, একটু নিজেরা একটু দেখবা, ঠিক আছে? এখানে যতটুকু ইয়ে করা যায়। কাণ্ড, কাণ্ড হইলো তাহলে কি খাড়া, বেলুনের মতো, খাটো লম্বা, যা যা পারো বলতে সব বলে দিবা। ভূনির্মস্থ, বহুবর্ষজীবী, গাঢ় বাদামি বর্ণের হইতে পারে। তারপরে পরাশ্রয়ী হইতে পারে, চ্যাপ্টা, বিষম পৃষ্ঠ। তারপর হইলো পাতা স্প্রে কি বায়ুতে থাকে।
এটা হলো গেল কাণ্ড গেল। এরপর দেখো মূল। মূল হলো অস্থানিক মূল। মূল হচ্ছে অস্থানিক মূল। আচ্ছা, এখন দেখো মূলের শাখা থাকতে পারে আবার নাও থাকতে পারে, তবে মসৃণ। মূলগুলা কি? মূলগুলা মসৃণ। মূলের ব্রাঞ্চিং থাকতে পারে, নাও থাকতে পারে, তবে মূলে কোনো মূল রোম নাই। ওই যে গর্ত গর্ত ইয়া নাই, তাহলে মূলে কোনো কি মূল রোমও নাই। তবে এই মূলে কি থাকে? তোমার এন্ডোফাইটিক যে বিভিন্ন ছত্রাক থাকে, মাইক্রোরাইজাল ছত্রাক। আমরা তো বলছি যে মাইক্রোরাইজালটা কি, এটা বলছিলাম না, ওই যে রিলেশনশিপ। আচ্ছা, মানে যে ছত্রাক গুলা কোনো উদ্ভিদের মূলে মানে ক্ষতি তো করে, ওটা ক্ষতি না করে না, এই রিলেশনশিপটা আমরা বলছি কি সিম্বায়োটিক। এই রিলেশনশিপটা আমরা বলছি সিম্বায়োটিক রিলেশনশিপ। আর এটা যেহেতু উদ্ভিদের মূলে বাস করে, এই জন্য এটাকে বলে মাইক্রোরাইজাম। এটাকে কি বলে? মাইক্রোরাইজাম। তাহলে পাতার উৎপত্তি স্থলের বিপরীত দিকে মূলের উৎপত্তি, মানে যেখান থেকে পাতার উৎপত্তি করে তার বিপরীত সাইড থেকে কি ঘটে? মূলের উৎপত্তি ঘটে। তারপর এখানে মুকুল সৃষ্টি হয়। আবার এই মুকুলের মাধ্যমে কি হয়? অঙ্গজ উপায়েও কি বংশ বিস্তার করে। এবার পাতা দেখো, পাতা হলো সবিন্তক। পাতাতে বিন্তু আছে? এই বিন্তু নাই, পাতাতে এই যে বিন্তু নাই, ওই জন্য বলছে সবিন্তক। পাতা হইলো কি সবিন্তক, সরল। সরল মানে কি? না, যদি একটা করে পাতা উৎপন্ন হয় সেটা সরল। অনেকগুলো হয় কি পাতা অনেকগুলো থাকে না? তাহলে এখানে দেখো না, এখানে পাতা, এখানে কি একটা করে উৎপন্ন হয়েছে না, নাকি অনেকগুলা? একটা এটা বলো সহজ সোজা। সরল মানে সোজা না। একটা করে উৎপন্ন, এটা করে সরল। ডিম্বাকার বা লম্বাটে, এটা একটু লম্বাটে আর কি, রেখাকার। কখনো গভীর ভাবে কি খন্ডিত, এই যে উপরে একটা দেখছো না খন্ডিত থাকে, এই যে এটা কিছু প্রজাতিতে কি থাকে খন্ডিত থাকে, এই জন্য বলছে এটা। হ্যাঁ, তো ইয়ে করো। তাহলে এখন দেখো হয়েছে কত রকম। তাহলে এখন দেখো কচি পাতা, এদের কচি পাতা কি কুণ্ডলিত হয় না, মানে ওই যে টেরিসের গুলো কুণ্ডলিত হয়, কিন্তু এটা কুণ্ডলিত হয় না। আর শিরাবিনাস জালিকাকার। এটা, এই শিরাবিনাস দেখছো না? এই শিরাবিনাস হলো কি ওই এই যে দেখো নেট লাইক, এটা শিরাবিনাস কি, এই যে নেট লাইক। হ্যাঁ, ওই ছবি দেখে ছবির সাথে মিলে মিলে পড়বা। আর পাতা অনেকটা কি রসালো, মসৃণ। রসালো কিনা এটা তো ছবিতে বোঝা যাবে না। বর্ধন ঋতুতে কি হয়? এক বা একাধিক পাতার সৃষ্টি হয়। অনেক সময় একটা মাত্র পাতাও কি সৃষ্টি হইতে পারে, যে এক্সাম্পল চাইলে মনে রাখতে পারো আর কি। হ্যাঁ, পরবর্তীতে আবার কি করে সেখান থেকে নতুন করে পাতা গজায় আর কি। তারপর হলো তোমার, এগুলো হলো বিভিন্ন এক্সাম্পলের কথা বলছে, এত এক্সাম্পল তো পারবা না, এত সাইন্টিফিক নাম পারবা? এত পারবা না। এখানে এতটুকু দিলে হবে, এটা আসবে না। এটা আমার লাস্ট প্রশ্ন। উফ কি পড়ালেখা মানে শুরু করছে হইলো এমনি, তোমাদের যখন প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হয়েছে, শেষ হওয়ার পরে আহ কয়দিন পরে যেন রোজা, ওই টাইমে বাড়ি চলে গেছো। রোজার ঈদের পরে কয়দিন পরে যেন আসছো, এরপরও মানে কয় মাস পরে যেন প্রাইভেট শুরু করছো, আর কলেজে তো আসো না। হ্যাঁ, তার মানে এমনি সময় কম। তারপরে কত দিকে ইয়ে হয়েছে আবার হইলো, এ বেশিক্ষণ পড়তে মন চায় না, তাহলে মন ভালো লাগেটা কি? ও, কালকে ঘুমাইতে পারো না কি জন্য? তোমার জ্বালা কিসের? তবে থাকলে তার গ্রুপ স্টাডি করতে আর ভালো পড়ালেখা হওয়ার কথা। আচ্ছা, এখন দেখো হয়েছে, তোমরা তো এমনি সময় সব দিক দিয়ে নষ্ট করছো। কারণ তোমরা হইলো তোমরা হইলো সায়েন্স আর্টস। ধরো আর্টস কমার্সের স্টুডেন্টের প্র্যাকটিক্যাল নাই, ওদের তুলনায় তোমরা এমনি 2 মাস পিছানো থাকো। তো তোমার তো মাথায় উঠে থাকা উচিত যে আমি যেদিন প্র্যাকটিক্যাল শেষ করছি আমি অলরেডি 2 মাস পিছিয়ে গেছি ওদের চেয়ে।
এখন তুমি আরো চিন্তা করো কি উল্টা। এখন তুমি ওই টাইমে আরো রিল্যাক্সে চিন্তা করো। তুমি তো তোমার যেদিন প্র্যাকটিক্যাল শেষ হয় তার 2 মাস, ওটা শুধু কথা বলে, পড়ালেখা করে না কিছু না। তোমার যেদিন প্র্যাকটিক্যাল শেষ হয় তার 2 মাস আগে তো আর্টস আর কমার্স মানে ক্লাস শুরু হয়েছে। তো তুমি তো অলরেডি 2 মাস পিছানো। তো তুমি তো সেটা চিন্তা করো না। তুমি চিন্তা করছো তোমার মাত্র শেষ হয়েছে। তো তুমি আরো বাসায় গিয়ে 2-3 মাস আরো বেরাও। তো তুমি তো এখানে তো 5-6 মাস নষ্ট করে আসো। তোমার তো এখানে 2 মাস সিস্টেম লস না, তুমি প্র্যাকটিক্যালের সময় বেরাও না। তুমি তো এমন তো না যে তুমি থিওরি পরীক্ষা দিয়ে 2-4 দিনও বেরাও না। থিওরি পরীক্ষা দিয়ে তো বেরাও, তোমার এত ধাপে ধাপে বেড়াতে হবে কেন? আর বেড়ানো বলতে কয় মাস মানুষ বেড়ায়? বেড়ানোর তো একটা সিস্টেম আছে। মানে 2-3 দিন বেড়াইতে পারে। মানে ওখানে তো এতদিন সময় পাইলো প্র্যাকটিক্যালের সময় শেষ করার পরে তার 15 দিন পর রোজা ছিল। ওই 15 দিন তো বেড়াইছে, রোজা পুরোটা বেড়াইছে, আবার এর পরে ঈদের পরও লং টাইম, কয় মাস পরে যেন আসছে। তো তাহলে তোমার তো এমনিই তো ওখানে সব সময় খায় ফেলছো। তোমাদের তো এখন ওই যে সময় এক্সট্রা করে সময় দেওয়া হয় বলে না ইয়ে করা হয় তো। নসরুল কলেজে যতটুকু করে পড়ানো হয় অতটুকু পড়ালে তো এক কোর্সে শেষ হয় না। যে তোমরা যে স্টাইলে ইয়ে করো, সময় এমনি কম, তাহলে তোমরা তো সিনসিয়ার হওয়া উচিত, ওইটাও সিনসিয়ার হও না। আবার হইলো তো এটা 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 যদি এমনি পড়াইতে যায় তাহলে এটা কয়দিনের পড়া লাগবে? বা ওই রকম হইলো যে কামাল স্যারের মতো যে লিখে নিয়ে আসবা, মানে হোমওয়ার্ক HW, ওইটাও করা যায়। আচ্ছা, এখন দেখো, এই যে আমাদের ক বিভাগের প্রশ্নটা, এই 1 নম্বর প্রশ্নটা বাকি আছে। সিনিজ চিত্র সহ উপযোগ্য সামে কি স্পাইকের গঠন বর্ণনা করো। তার মানে এই অধ্যায় থেকে মাস্ট, আজকে যা পড়া গেছে এখান থেকে মাস্ট প্রশ্ন আসবে। কোনটা আসবে এটা তো জানি না। 100% আসবে, 100%। গতবার যদি কি বলে স্কিপ করছে এই জন্য। এই যে দেখো, স্পাইকে এসে এই যে, হ্যাঁ, তাহলে এই দেখো এই যে এটো স্পাইক, এটো স্পাইক। এই স্পাইকের মধ্যে স্পোরেনজিয়ামের এখনো দেখা যায় না। এটার মধ্যে কি স্পোরেনজিয়াম দেখা যায়, দেখো 2 সারি। তাহলে তুমি এটা দিও, এটা দিও, কারণ এটার মধ্যে স্পোরেনজিয়াম কি দেখা যায়। তাহলে দেখো, আমাদের প্রশ্ন ছিল স্পাইকের গঠন চিত্র সহ বর্ণনা করো। স্পাইকের গঠন চিত্র সহ বর্ণনা করো। এগুলা তো, এই যে এগুলো তুমি ছবির মধ্যে দেখছো না, এটার নাম বৃন্ত, এগুলো ওইভাবে দিয়ে দিবা। হ্যাঁ, এগুলাকে বলে পত্র ফলক। ওই আগের যে ছবিগুলো আছে ওগুলা থেকে দিয়ে দিবা। তাহলে এখন দেখো, স্ট্রাইকের স্ট্রাইকে কি বলছে, মানে পাতার অনুরূপ আর কি। আগে তাকাও ওইদিকে। তাহলে স্পাইকটা কার মতো? স্পোরোফিলের নেই, মানে পাতার নেই। এটা তো পাতাতে একই রকম মোটামুটি। পত্র ফলক ও পত্রবৃন্তের, ফলক মানে কি চারপাশ, এই লেমিনা। আর হলো বৃন্ত মানে হলো কি আননোন নাম্বার, পত্রবৃন্তের সংযোগ। তাহলে ধরার দরকার নাই না চিনলে। তাহলে দেখো, এই পত্র ফলক ও পত্রবৃন্ত, এদের সংযোগস্থল থেকে কি কি হয়, জীববার না একটা অঙ্গ তৈরি হয়। কই থেকে? পত্র ফলক আর হলো কি বৃন্ত। বৃন্ত তো বুঝো নিচের দিকে, পাতার নিচের অংশটাকে বৃন্ত বলে, উপরটাকে বলে কি ফলক। এই দুইটা সংযোগ স্থল থেকে কি একটা কি তৈরি হয়, সাইড থেকে একটা সাপের কিছু কান নেয়, জিহ্বার নেয় একটা অঙ্গ তৈরি হয়, যেটাকে বলে কি স্পাইক। এ মনে করে এইটাই সাপের জিহ্বা। আর না হলে সাপ একটা ধরে দেখো। আচ্ছা, অনেকে এটাকে স্পোরেনজিয়া ফোর নামও কি অভিহিত করেছে। তাহলে দেখো, অর্থাৎ প্রকৃতপক্ষে স্পাইক হলো কি পত্র ফলকের একটা রূপান্তরিত, মানে এখানে আমরা দেখছি না যে পত্র ফলকের সংযোগ থেকে এটা উৎপন্ন হয়, ওই জন্য বলছে যে পত্র ফলকের একটা রূপান্তরিত একটা অংশ হচ্ছে কি এটা। স্পাইক সরল এবং অসার, একসাথে থেকে অনেকগুলো স্পাইক তৈরি হয় একটা। আর শাখা আছে? শাখা নাই, একটা। ওই জন্য বলছে কি সরল ও অসার। এবং স্পাইকের উপরের অংশ অপেক্ষাকৃত কি চওড়া, তো সবার না। উপরের অংশ বলতে কোনটা বোঝানো যায়? একদম প্রান্ত বলে নাই। উপরের অংশ ছবিটা উপরে নিচে?
এই উপরের অংশ অংশ বলতে প্রান্ত বল না, তুমি আবার মনে করো কি প্রান্ত, তো চলো প্রান্ত না, এই এই উপর অংশ বলতে এই নিচ থেকে এই উপরের দিকে এই অংশগুলোর কথা বলছে, নিচ উপরে এটা, ওই একদম প্রান্তর কথা বলে নাই, ওখানে প্রান্ত বলে নাই। তাহলে বলছে কি উপরের দিকে অংশটা কি বেশ অপেক্ষাকৃত কি একটু চওড়া। আর এই স্পাইকে দুই সারি, দেখো দুই সারি স্পোরেঞ্জিয়াম উৎপন্ন হয়, দেখানো লাগবো। এই যে দেখো দুই সারি স্পোরেঞ্জিয়াম উৎপন্ন হয় কই। আচ্ছা, এবং স্পাইকের একেবারে শীর্ষে কোনো স্পোরেঞ্জিয়াম সৃষ্টি হয় না। শীর্ষে কি হয়েছে? এই শীর্ষে কি স্পোরেঞ্জিয়াম হয়েছে? হয় নাই। তাহলে তুমি এগুলো তো ছবি দেখে বর্ণনা করতে পারো। স্পাইকের উর্বর অংশের নিচে বেলুনাকার যে বন্দা, মানে উর্বর মানে যেখানে স্পোরেঞ্জিয়াম থাকে সেটাই তো উর্বর। আর বৃন্ত থাকে যে উর্বর অংশের উপরে না নিচে? বৃন্ত, বৃন্ত থাকে উর্বর অংশের নিচে। তাহলে ওই কথাটা বলছে যে উর্বর অংশের নিচে যে বেলুনাকার যে বন্দা যে বৃন্ত আছে, এই বৃন্ত থাকে। এখন কতগুলো এক্সাম্পল বলছে, এখন কতগুলা এক্সাম্পল বলছে যে অমুকে এরকম অমুকে এইরকম। তাহলে এইটুকু হইলো মেন গঠন শেষ, যেটুকু বলছি। এখন হলো দুই একটা ব্যতিক্রম দেখো, মানে এখানে কিছু আরো কিছু বলছে। কই, আমরা কোন জায়গায় পড়তেছিলাম? আড়াই তো বলছি। আচ্ছা, এই যে বন্দা এ হয়। আচ্ছা, এখন বলছো ওফিওগ্লোসাম সিমপ্লেক্স। সিমপ্লেক্সে কি হয়? সরু ও লম্বা সম্পূর্ণ পাতা স্পাইকে পরিণত হয়। মানে এগুলো হলো ব্যতিক্রম। আগে এখানে কি বলছে? আগে এখানে যেমন বলছে যে বৃন্ত আর হলো পত্র ফলকের সংযোগ থেকে উৎপন্ন হয় সাধারণত। তো ব্যতিক্রম হলো কোনটা? সিমপ্লেক্সে। সিমপ্লেক্সে সম্পূর্ণ পাতায় কি স্পাইকে পরিণত হয়। আর প্রজাতি ভেদে এদের স্পাইকের দৈর্ঘ্য কি কম বেশি হতে পারে। তারপর দেখো ওফিওগ্লোসাম পেন্ডুলাম এর স্পাইক বন্দা পাতার চেয়ে কি খাটো। আবার এই ব্যাটারটা হলো কি বন্দা পাতার চেয়ে কি লম্বা। সাধারণত একটা পাতা থেকে একটা স্পাইক উৎপন্ন হয়, আর লাগবো না। তারপরে এগুলো তো আমরা দেখছি। স্পাইকের বৃন্তটাকে হইলে হইলো কোনটা? প্রকৃতপক্ষে বৃন্ত যে নিচের অংশটা, এটা হলো পত্রফলকের একটা বর্ধিত একটা অংশ বা রূপ, যেটা হইলো কি উর্বর না অনুর্বর? বৃন্ত কি উর্বর? অনুর্বর। বলছে কি যা উর্বর অংশের মাঝখান দিয়ে শীর্ষ দিকে কি গমন করে। এটা মানে এই এই যে এই যে এটা এখান থেকে কি এই যে, আরে বেটা গোর, গরু দেখি না রে এটা। এই যে এখান থেকে এদিকে গমন করছে না? ওই যে বলছে উর্বর অংশের মাঝখান দিয়ে বিন্দুটা শীর্ষ দিকে গমন করে। ঠিক আছে। স্পাইকের বৃন্তে ভাস্কুলার টিস্যু শাখানিত হয়ে কি স্পোরেনজিয়ামের গোড়া পর্যন্ত পৌঁছায়। আমরা তো জানি যে কারণ পানিটা নিয়ে পুষ্টি টুষ্টি তো দেওয়া লাগে, মানে নিউট্রিয়েন্টস। আমরা জানি নিউট্রিয়েন্টস সরবরাহ করে কি ভাস্কুলার বান্ডল, জাইলেম ফ্লুইড। আচ্ছা, তাহলে এখন দেখো আর হলো বিকাশ, এটা হলো গঠন। এটা হলো কি গঠন। বিকাশ কিছু না, বিকাশ হলো যা পড়ছো তাই, তেমন কিছু না। কারণ এখানে আমরা তো দেখছি যে একটা তরুণ পত্র ফলক, আমরা তো বলছি পাতা থেকে উৎপন্ন হয়, কি থেকে উৎপন্ন হয়? পাতা থেকে উৎপন্ন হয়। যে বলছে প্রথমে একটা তরুণ পত্র ফলকের গোড়ার দিকে একটা উপবৃদ্ধি সৃষ্টি হয়। মানে একটু আগে তো আমরা পড়ার সময় বলছিলাম যে পত্র ফলক আর হলো বৃন্ত দুইটা সংযোগস্থল, পত্র ফলক আর বৃন্ত সংযোগস্থলে উৎপন্ন হয় না? ওই কথাটাই তো, ওইটাই যদি মনে থাকে তাহলে এই কথাটা তো কিছুই না, যে তরুণ পত্র ফলকের গোড়ার দিকে যে মেরিস্টেম থাকে, এখানে একটা ক্ষুদ্র একটা উপবৃদ্ধি সৃষ্টি হয়। এই ক্ষুদ্র উপবৃদ্ধি থেকে পরবর্তীতে কি হবে? এই যে দেখো পিরামিড বা শীর্ষ চার কোণের মতো এ, শীর্ষকোষ, তোমার চার কোষী কোয়াড্রেট সৃষ্টি হয়। এই কোয়াড্রেট থেকে পরবর্তীতে আস্তে ধীরে তোমার এই স্পাইক উৎপন্ন হবে। আস্তে ধীরে আস্তে ধীরে এই সুস্পষ্ট ত্বক, নিচের দিকে গুচ্ছ সৃষ্টি হয়। তখন আস্তে ধীরে কি তোমার স্পাইক, মানে মোট কথা হলো ওটা নিচ থেকে আস্তে ধীরে কিসের মতো তৈরি হবে? স্পাইকের মতো তৈরি হবে। এটা ওই বিকাশ ভিন্নভাবে বলার দরকার নাই, ওটার মধ্যে কথাটা এই একটা লাইন যোগ করে দিবা, তাহলেই হবে।
মানে পত্রফলকের গোড়ার দিকে ক্ষুদ্র প্রবৃদ্ধি সৃষ্টি হয়, পরবর্তীতে এটা বৃদ্ধি পেয়ে কি কি গঠন করে, স্পাইক গঠন করে, শেষ। তার ছবি, এই ছবিটা দিবা, তাহলে বর্ণনা আর লাগে না। ছবি দেখাই দিছি না? এই- এটা রইলো বান্ধায় রাখতে হবে, বান্ধে রাখতে হবে। হয়েছে? কে?